ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের প্রথম লেকচারে চলে এসেছি। তো আপনাদের ভার্সিটি মাস্টার ক্লাসের প্রথম লেকচারটাতে আমরা অনেক কিছু নিয়ে পড়াশোনা করব আজকে। বাট যেহেতু আজকে আপনাদের উদ্ভাসের রুটিন অনুযায়ী ভার্সিটি ফার্স্ট পেপারের আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তো আজকে শুরুতে একটু আমাদের অ্যাডমিশন এর জিনিসগুলো নিয়ে জানতে হবে। অ্যাডমিশনের জিনিসগুলো নিয়ে জানতে হবে বলতে আমি কি বুঝাচ্ছি আগে একটু বোঝা দরকার। সেটা হচ্ছে এই যে ভার্সিটি মাস্টার ক্লাস, এটার পুরাটার একটা পারপাস আছে। সেই পারপাসটা কি এবং আপনাদের অ্যাডমিশনের সাথে এটা কোন জায়গায় কোরিলেট করবে সেটা আগে একটু বোঝা দরকার। তারপর হচ্ছে আমরা ইনশাআল্লাহ জিনিসপাতি ঠিকঠাক মতোই পড়াবো। প্রথমে আপনাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা জায়গায় অ্যাডমিশন যখন দিতে হয় তখন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় যে আমাদের ঠিকমতো জানা আছে কিনা যে আসলে আমাদের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট না, কোন টপিকটার উপর আমি ফোকাস করব, কোন টপিকটা আসলে আমার এই জায়গায় টিকতে হইলে একটু কম করে পড়লেও চলবে। আমি এখানে কখনোই বলতেছি না যে আপনাদের কোনো কিছু বাদ দিতে হবে, সবকিছু সবসময় পড়তে হবে। বাট প্রত্যেকটা সিলেক্টিভ ভার্সিটির জন্য প্রত্যেকটা সিলেক্টিভ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কোয়েশ্চেন বেশি আসে। ওই জিনিসটা আইডেন্টিফাই করেই কিন্তু আমার স্ট্র্যাটেজি ঠিক করতে হয়। মনে রাখবেন, যখনই আপনি অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, এটা কিন্তু খুব আলটিমেটলি আমার এইচএসসির মতো 90, 95, 100 পার এক্সাম না। এটা কিন্তু হচ্ছে আমার একটা এক্সাম কাট করার পরীক্ষা। দ্যাট মিনস আপনাকে যদি হচ্ছে ওই ভার্সিটিতে টপ 1500 ভিতরে থাকতে হয়, তাহলে কি কি স্ট্র্যাটেজি আপনার জন্য কাজ করবে সেটা নিয়ে হচ্ছে আপনার কাজ করতে হবে। আর স্ট্র্যাটেজি আপনি কখন ঠিক করতে পারবেন? যখন আপনি আপনার পাথটা জানবেন যে আমি এই পাথে এই ওয়েতে এই টপিক গুলা পড়ে 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 যাব। হ্যাঁ, এই পাথটার জন্যই কিন্তু হচ্ছে আলটিমেটলি আমাদের ক্লাসগুলো থ্রো করতে হয়। ওকে, এবং এই যে ভার্সিটি মাস্টার ক্লাস বা আপনাদের হোল অ্যাডমিশন সেশনটা যেটা যাবে, সেটাতে আপনারা কিভাবে কি করবেন তার যদি একটু গাইডলাইন দেই, তারপর আমি শুরু করছি। সেটা হচ্ছে আপনাদেরকে শুরুতে একটু জানতে হবে যে আপনি যখনই হচ্ছে যে কোনো কিছুতে কাজ করবেন, তখন আপনার প্রথম কাজ হবে আপনি যখনই যে কোনো কিছু ক্লাস নোট নিছেন বা ধরেন আজকে এই টপিকটা পড়ছেন, যাই করেন ওটা আপনার ইচ্ছা, ফার্স্টে আপনার ওই টপিকটা রিলেটেড একদম বেসিক কিছু নলেজ আপনি নিবেন। ধরেন আজকে আপনি মাস্টার ক্লাস করতেছেন, তাহলে মাস্টার ক্লাস থেকে নিতে পারেন আপনার ইচ্ছা, বা আপনি যদি ক্লাস করেন ক্লাস থেকে নেন, কোনো সমস্যা নাই। একটা বেসিক নলেজ আপনি আগে গ্যাদার করবেন, ঠিক আছে? সেটাকে আমি ক্লাস হিসেবে লিখতেছি। এরপরে ওই ক্লাসটা যখন আপনি করে ফেলছেন, যে ক্লাসে বা যেখান থেকে আপনি করেন সমস্যা নাই, এরপরে ওই ক্লাস থেকে আপনি যখন করে ফেলছেন, এবার আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের ভিতরে। এই যে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সেই কোয়েশ্চেন ব্যাংকের ভিতরে, এই কোয়েশ্চেন ব্যাংকের কাজটা কি? এই কোয়েশ্চেন ব্যাংকের কাজটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলাকে ওরা সুন্দর করে একটা জায়গায় নিয়ে এসেছে তোমাদের জন্য। এখন যখন পুরা ক্লাসটাকে একসাথে নিয়ে আসা হয়েছে, তখন এটা খুবই একটা জোস ব্যাপার যে আপনি প্রথমবার যখন পড়তেছেন তখন কখনোই আপনি বুঝবেন না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, এটা আপনার বোঝার দরকারও নাই। আপনার কাজ হবে খুব ধীরে সুস্থে করে সবগুলা কোয়েশ্চেন বুঝে বুঝে পড়া, নট মুখস্থ করা। কিন্তু প্রথম কেসে কাজ হবে কতটুকু বুঝতেছেন তার উপর ফোকাস করা, ঠিক আছে? এরপর আপনি মার্কিং করবেন, প্রথমবারের মধ্যে আপনি পড়ে ফেলছেন, মোটামুটি বোঝার কাজ আপনার শেষ। এবার কয়েকদিন পর মানে আজকে যখন একবার শেষ করছেন, প্রথমবার শেষ করতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ আপনাকে কোয়েশ্চেন ব্যাংক পড়তে হবে, কোয়েশ্চেন ব্যাংকে যে জায়গায় আটকাবেন ওটার জন্য আবার বই পড়তে হবে একটু, আবার বই পড়ে এসে আবার কাজ করতে হবে। বাট মেইন ফোকাস কিন্তু কোয়েশ্চেন ব্যাংক। ওকে, এবার যখন আপনি জানেন একটু ভালো করে যে আপনি বা যে কোনো হিউম্যান ব্রেইন সবকিছুই হচ্ছে মনে রাখতে পারে হচ্ছে খুব অ্যাট বেস্ট রিভিশন ছাড়া 21 ডেজ পর্যন্ত। 21 ডেজ এর পরে কিন্তু হচ্ছে আলটিমেটলি হিউম্যান ব্রেইন অটোমেটিক জিনিসগুলা ভুলা শুরু করে। সো এই জন্য আমাদের খুব বড় ফোকাস থাকে যে আমাদেরকে একদম ক্লিয়ার কাট ওয়েতে কি করতে হবে, জিনিসগুলোকে কন্টিনিউয়াস রিভিশনের ভিতরে রাখতে হবে। সো যখন সেকেন্ড বার রিভিশন দিবেন, এই কোয়েশ্চেন ব্যাংক পড়ে ফেলছেন, ক্লাস নোট পড়ে ফেলছেন, এবার আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের রিভিশনের ফেজের ভিতরে। এখন এই যে রিভাইজের যে ফেজটা, এটা কিন্তু হচ্ছে আপনার আজকেই দিতে হবে ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আপনি এক সপ্তাহ পরে দেন, নেক্সট লেকচারে সময় দেন, যাই করেন সমস্যা নাই। বাট রিভাইজ দেওয়ার একটা ওয়ে আছে। আপনি যদি ধরে ধরে সব কোয়েশ্চেন ব্যাংক পড়তে যান তাহলে কিন্তু একটু ঘ্যানজাম হয়ে যাবে, কারণ আপনি এত পড়ে শেষ করতে পারবেন না, তখন মনে হবে এত বড় কেমনে পড়বো। এটা করা যাবে না। কি করতে হয় আমি বলি, প্রথমবার যখন কোয়েশ্চেন ব্যাংকটা পড়বেন না, তখন আপনি কিছু মার্কিং করবেন, মার্ক করবেন। কি মার্কিং আমি আপনাকে বলি,
যে ধরেন আপনি বুঝতেছেন যে একটা সার্টেন টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসতেছে, তো এখন এই যে কোয়েশ্চেন বেশি আসতেছে এটা তো আপনাকে মার্ক করতে হবে। যদি মার্ক করে রাখেন ওইটা একটা মার্কিং হবে এক কালারের, আর একটা মার্কিং হবে কোন টপিক গুলো আসে বাট আপনি পারতেছেন না বা মুখস্থ করতে হবে একটু, ওইটা একটা মার্কিং করতে হবে। তাহলে লাভ কি হবে আমি বলি, যখন রিভিশনে আপনি যাবেন আপনার টপিকটা বেসিক তো আপনি জানেন, এবার হচ্ছে খালি যে কোয়েশ্চেন গুলোতে আপনি আটকাইছেন বা আপনার কাছে মনে হয়েছে এগুলোতে ফোকাস করা দরকার, ফোকাস করে আগায় চলে যাবেন। ঠিক আছে? এবং পুরো অ্যাডমিশন ফেজটাই কিন্তু এগুলোর উপর দিয়ে যাবে। ক্লাস ব্যাক, তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক যাবে, তারপর হচ্ছে সুন্দর করে রিভাইজ দিবেন, কাজ শেষ। এখন এই তিনটা ফেজ বাদেও যখন আপনাকে মনে হবে যে আমি পুরাটার উপর পুরা ফোকাসড, আমি পুরা জিনিসটা করে ফেলছি, তখন হচ্ছে আপনি এবার এক্সটার্নাল জিনিসপাতির দিকে যেতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমার আরো কিছু এক্সট্রা জিনিসপাতি আছে, আমি ওখান থেকে প্র্যাকটিস করতে পারি, বা আমি এক্সট্রা বই থেকে প্র্যাকটিস করতে পারি, আমি অন্যান্য জায়গায় কোশ্চেন সলভ করতে পারি, ইন্ডিয়ার কোশ্চেন সলভ করতে পারি, এমআইটি কোশ্চেন সলভ করতে পারি, ওগুলো পরের হিসাব কিন্তু। হ্যাঁ, আগে আপনাকে ইন্ডিভিজুয়াল আগে এইটুকু পর্যন্ত বুঝতে হবে, তারপরে এবার আমি সামনের দিকে যাব। ওকে, এবার তাহলে কোশ্চেন আসতেছে ভাই মাস্টার ক্লাসটা তাহলে এগুলার সাথে আমাকে কোথায় কোরিলেট করতেছে। ওই যে বললাম আপনাকে হচ্ছে ক্লাসের জিনিসটাকে কোশ্চেন ব্যাংকের মধ্যে মার্কিং সহ জানতে হবে কতটুকু ইম্পর্টেন্ট। ওই ইম্পর্টেন্সটাই কিন্তু আমরা এখানে আপনাদের জন্য একটু সলভ করে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, কেউ আমি বলতেছি না কখনো যে আমি সব কোশ্চেন সলভ করাচ্ছি কোশ্চেন ব্যাংকের, এটা পসিবল না। ঠিক আছে, কিন্তু আমি এটা বলতেছি যে অ্যাটলিস্ট টাইপ যেগুলো থাকবে, যে একটা চ্যাপ্টারের ভিতরে যে টাইপগুলো যতটুকু ইম্পর্টেন্ট সেই টাইপগুলো যেন আপনারা বোঝেন, এবং বোঝার পর ওটার উপর ফোকাস করার সময় যেন আপনারা ইজিলি পারেন। ঠিক আছে, আমার কাজ হচ্ছে আপনাদের রিভিশন যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকু আর কোয়েশ্চেন ব্যাংক পড়ার জন্য ইনিশিয়াল যে ফেজটা, ইনিশিয়াল ফেজের যে হচ্ছে আপনার ধারণাটুকু দরকার ওইটুকু যেন আপনার কাছে বেসিক চলে আসে। এবার বাকি কিন্তু নিজের কষ্ট আপনার নিজেই করতে হবে, আপনার স্ট্র্যাটেজি আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তো অনেকক্ষণ মধ্যে আপনাদের সময় নিলাম, যেহেতু ফার্স্ট ক্লাস আজকে ভার্সিটি মাস্টার ক্লাসের, একটু কথাবার্তা বলে নাও, কারণ আপনাদের ভার্সিটির কিন্তু এটা প্রথম ক্লাস হিসেবে যাচ্ছে। সো আমরা হচ্ছে আর সময় নষ্ট না করি, তো আমরা একটু শুরুতে হচ্ছে একটু কথাবার্তা বলে ফেলে যে হচ্ছে আজকে কোন টপিক পড়বো। আমরা আজকে পড়বো হচ্ছে ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এবং আজকে পড়বো আমরা লেকচার 1 নিয়ে। এবং যখন তুমি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চাও তখন তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কথাটা হয়ে যায়, সেটা হচ্ছে পর্যায় সারণী। তো আজকে আমরা ওই পর্যায় সারণী চ্যাপ্টারটা নিয়ে ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের সাথে এই ক্লাসটা নেওয়ার জন্য হচ্ছে ফুল টাইম থাকবো। আমার নাম হচ্ছে জিহাদ রিয়ান জিম, এবং আমি হচ্ছে বুয়েটে পড়তেছি ব্যাচ 16। সো চলো শুরু করা যাক। এখন প্রথমেই হচ্ছে যখন আমি কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের কোন টপিকের ফোকাস। আমি একটু আগে বলে এসেছিলাম যে আমার সবার আগে ইম্পর্টেন্ট দুইটা, একটা হচ্ছে মার্কিং আর একটা কি, আর একটা হচ্ছে আমরা কোন জায়গার ভিতরে আমাদের কোন টপিক গুলা পড়তে হবে সেটার জিনিসটা। তো এখন শুরুতে আমি একটু ওইটার সামারি করে ফেলি। এই পুরো চ্যাপ্টারটা আমি কোন ওয়েতে বা কোন পাথ দিয়ে যাব সে পাথটা আগে একটু তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে শুরুতে আমি বললাম আগের পেজেও যে পর্যায় সারণী সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে, কারণ ডিইউতে বলেন, জিএসটি তে বলেন, বা অন্য যে কোনো জায়গায় এমসিকিউ বেসের কোশ্চেন গুলো বলেন না কেন, ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরই হচ্ছে পর্যায় সারণী। কারণ এটা পুরো কেমিস্ট্রির একটা বেসিস জিনিস, যে 118টা মৌল আছে, সবগুলা মৌলের একদম বেসিক জিনিসগুলো আপনি জানতেছেন কিনা, এটা অলমোস্ট সব ভার্সিটি হচ্ছে ট্রাই করবে। ওকে, সো আপনাদের পুরাতন নিয়ম নতুন নিয়ম সবগুলো হচ্ছে আলটিমেটলি ভিজুয়ালি পড়তে পারতে হবে। ঠিক আছে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে এসপিডিএফ, আপনারা সবাই জানেন যে কিছু ব্লক এলিমেন্ট আছে, এই ব্লক এলিমেন্ট গুলা কিছু সাধারণ ধর্ম আর একটা কর্ণ সম্পর্কে নামে একটা কথাবার্তা আছে, সেগুলো একটু পড়তে পারতে হবে। এবং এই দুইটা টপিকের ভিতরেই দেখেন আমাদের তিনটা করে স্টার দেওয়া। তিনটা করে স্টার দেওয়া মানে কি, ওই যে বলছিলাম মার্কিং, মনে পড়ে? ওই মার্কিং জিনিসটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাবে, যে ভাই আমাদের এই চ্যাপ্টারের যদি কতগুলা টপিকের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 3 স্টার, তারপর একটু কম হইলে 2 স্টার, তারপর যদি আর একটু কম হয় তাহলে 1 স্টার। বাট আবারও বলতেছি অ্যাডমিশনে কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না। এখন তুমি যখন লাস্টে রিভাইজ দিবা তখন তোমার পক্ষে পুরোটা পড়া সম্ভব না। ঠিক আছে, অ্যাজ মানে তোমাদের মতোই তো আমি এক সময় পাশ করে গেছি, তাই না? তো যখন হচ্ছে আমি আমারটা পার করে গেছি, আমিও জানি যে প্রথমবার পড়ার সময় সবগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। বাট যখন সেকেন্ড বার বা থার্ড বার রিভাইজ দিতে আসবেন তখন আপনাকে কিছু সিলেক্টিভ টপিকের কিছু টপিক ধরে ধরেই পড়তে হয়। সো ওইটাতে আমি হেল্প করতে আসছি।
ঠিক আছে? তো এবার দেখেন পরেরটার মধ্যে চলে যাই। তো এখন হচ্ছে পরেরটার মধ্যে কি কি আছে দেখেন, আমাদের পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আছে, লাইক ইলেকট্রন শক্তি নিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো, পারমাণবিক আকার নিয়ে পারবো, ব্যাসার্ধ নিয়ে পারবো, আয়নিকণ শক্তি, ধাতব অধাতব অনেক কিছু নিয়ে পড়তে পারবো। ঠিক আছে? তো আলটিমেটলি পর্যায় সারণী এই পোর্শনটুকু নিয়ে কথাবার্তা হবে। এবং এখানের মধ্যে মৌলে অক্সাইড আছে, ধর্ম আছে, সুপার অক্সাইড, পার অক্সাইড, সাব অক্সাইড অনেক কিছু আসবে। তারপর হচ্ছে এখানে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ এগুলো আছে। ওই যে তোমরা ছোটবেলায় পড়ছিলা প্লাস মাইনাস মিলে আয়নিক, তারপর সমযোজী, ওই ব্যাপারগুলো চলে আসবে আর কি। এই সাইডের মধ্যে আছে কি বন্ধন, বন্ধন ক্রম আছে। আর এখানে এই যে অরবিটালের অধিক্রমণ, এটা তো তোমরা সবাই জানো, ওই যে সিগমা পাই আর অনেক কিছু হয়, তাই না? এরপরে যখন কাজ করছে তখন কি আছে দেখেন, তখন এই পার্টটুকুর ভিতরে আমাদের মোটামুটি সেকেন্ড পোর্শনে এই পোর্শনটুকু কাজ করতেছে, এই যে হাইব্রিডাইজেশন। এখন এটাকে আমরা মনে আছে সংকরায়ন বলি, যে সংকরায়ন বলি না, যে আচ্ছা এসপি ছিল, sp2 ছিল, sp3 ছিল, sp3d ছিল। তো এগুলো কিন্তু খুবই জোস জোস ব্যাপার, কারণ আকার কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে। এবং এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটাই। ঠিক আছে? তুমি একদম ধরে রাখতে পারো যে দুইটা কোশ্চেন অবশ্যই এই চ্যাপ্টার থেকে একদম আসেই। একটা হচ্ছে মৌল পর্যায় সারণী ব্যাপারটা থেকে, আর আরেকটা হচ্ছে এই যে সংকরণ ব্যাপারটা থেকে। সো এগুলো কিন্তু ভালো করে পারতে হবে। ঠিক আছে? তারপরে যে পোলার আয়ন ব্যাপারটা আছে, আয়নিক যৌগের ব্যাপারটা আছে, সমযোজী যৌগের ব্যাপারটা আছে, এখানে হাইড্রোজেন বন্ডটা আছে। ঠিক আছে? ওই যে ডিএনএ আরএনএ তে থাকে, তারপর পানিতে হয়, H2S এ কেন হয় না, এগুলো কম্পারিজন আছে কিছু। এখানে জটিল যৌগের নামকরণ আছে, আর এখানে আকরিক টাকরিক অনেক কিছু চলে আসছে। সো এখন ব্যাপারটা হচ্ছে পুরা জিনিসটা নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তো এখানে ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের সবগুলা কিছুই পড়তে হবে, বাট যখন যেটা পড়াইতেছি সেটার দিকে মেইন বেসটা বুঝে ফেলতে হবে। ওকে? আর এই চ্যাপ্টারে শুধুমাত্র এই লাস্টের টপিক, এই যে এই আকরিকের ব্যাপারটা, এটা হচ্ছে একটু মুখস্থ টাইপের জিনিস। আমি বলতেছি না যে বাকিগুলো আপনার একটু কম গিয়ে করতে হবে, বাট এটা একটু মানে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় আসলে। কারণ হয় কি, একদম অন্যান্য ভার্সিটিতে সরাসরি কোয়েশ্চেন চলে আসে, এই যৌগটার নাম কি, এই যৌগটার সংকেত কি, এই যৌগটাতে কি হয়। সো এটা হচ্ছে একটু সমস্যা। ঠিক আছে? যদি আগে থেকে পারা না থাকে তাহলে পারতে একটু প্যারা হয়ে যায়। ওকে? তো অনেকক্ষণ পর্যন্ত আমি বলতে যাচ্ছি যে 11টা টোটাল হচ্ছে আলাদা টাইপ আছে। এই 11টা টাইপের উপর বেস করেই কিন্তু আমরা আলটিমেটলি পুরো চ্যাপ্টারটার গো থ্রু করব। এখন এই গো থ্রু করার জন্য আমরা সবাই একটু একসাথে যাওয়ার চেষ্টা করব। চেষ্টা করবেন যতটা পসিবল ততটা হচ্ছে ভালো করে ক্লাস লেকচারগুলো নোট আপনারা যেহেতু পেয়ে যাবেন, তো একটু ভালো করে বোঝার, কোন টপিকটা কতটুকু ফোকাস দিচ্ছি সেটা একটু শোনার, তাহলেই চলবে। তো চলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের ফার্স্ট টপিকের দিকে চলে যাই। তো আমাদের আজকের দিনের ফার্স্ট টপিক যেটা, সেটা হচ্ছে পর্যায় সারণী। ওকে? এবং আমরা সবাই জানি যে পর্যায় সারণী যে জিনিসটা আছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই জন্য, কারণ অলমোস্ট সব ভার্সিটিতে এই কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, গ্রুপ আছে, পর্যায় আছে, পর্যায়বৃত্ত ধর্ম আছে, অনেকগুলো থেকে কোশ্চেন আসবে। তো শুরুতে আমরা একটু গ্রুপ আর পর্যায় নিয়ে কথাবার্তা বলতে চাই। তার আগে একটু দেখতে চাই যে কোন জায়গাটার ভিতরে কোনখান থেকে কতটুকু কোশ্চেন আসছে। ডিউতে যেমন রিসেন্ট কোশ্চেন আসছে, এমসিকিউ তে, জিএসটি তে আসছে, তারপর যে আরইউ তে এত বছর ধরে আসছে, তারপর জেইউ তে আসছে, এখানে জেএনইউ তে আসছে, সিইউ তে তো অনেকবার আসছে। ঠিক আছে? আর কিউ তেও আসছে। আর এই সাইডের মধ্যে রিটেন এখনো আসে নাই, কারণ আসলে গ্রুপ আর পর্যায়ে নিয়ে কাজ করা যায় না। বাট তোমরা হচ্ছে যারা কাজ করতে চাচ্ছ ওরা একটু জেনে নাও যে আমরা অনেক সময় 2-3টা কোশ্চেন নিয়ে কিন্তু রিসেন্টলি বুয়েটেও এটা একবার আসছে। সো বুয়েটে যদি আসে তাহলে এটা খুব অবভিয়াস যে যে কোনো সময় যেহেতু বুয়েটে রিটেনে আসছে, সো ডিও রিটেনে দিতেই পারে। ঠিক আছে? সো হয় কি, ওই যে জেনন, তারপরে স্ট্রনজিয়াম, এগুলোর মানে ইয়াটা বলে দেয় যে আচ্ছা এই এই মৌল সংকেতগুলো লেখা আছে, জাস্ট সংকেতগুলো বলে দিছে, এবার তোমাকে বলবে যে আচ্ছা এর জন্য ইলকোমিনাস নিচের কোনটি হবে। সো এই জন্য একটু জানতে হবে। ঠিক আছে? মানে এটা কখনো আসে নাই তার মানে এটা না যেটা কখনো আসবে না, যে কোনো সময় চলে আসতে পারে। ওকে? আচ্ছা, তো এখন দেখো পরের টপিকে যখন যাচ্ছি, আমাদের পর্যায় সারণীর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের হিস্ট্রিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা। কারণ আমাদের যখন কাজ হয়েছে ওভারঅল ব্যাপারটাতে, সবার আগে কিন্তু পর্যায় সারণী ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট হওয়ার রিজন ছিল যে আমাদের কি, যে আমাদের সার্টেন গ্রুপটা আছে, ওই সার্টেন গ্রুপের ভিতরে আলটিমেটলি আমার কি থাকা লাগে, সেম ধর্মের মৌল থাকা লাগে। আর পর্যায়ে কি হওয়া লাগে, আমার মৌলগুলার ধর্মের চেঞ্জ হওয়া লাগে। তাই না? এখন এই ধারণাটা কি একদিনে ডেভেলপ হয়েছে? অ্যান্সার হচ্ছে না, এই ধারণাটা একদিনে ডেভেলপ হয় নাই, এটা ধীরে 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 কাজ করছেন। সবার আগে এখানে হচ্ছে বিজ্ঞানের ডোবে রাইনার নামে একজন মানুষ ছিলেন। হ্যাঁ, এখানে যখন আমি কাজ করতেছি তখন এখানে ডোবে রাইনার নামে হচ্ছেন একজন মহান বিজ্ঞানী ছিলেন। এখন বিজ্ঞানের ডোবে রাইনার কি বলেছিলেন? বিজ্ঞানের ডোবে রাইনার বলেছিলেন যে আমাদের যদি প্রথম এবং তৃতীয় মৌল নিয়ে কাজ করি তাদের ভরের যোগফলটা 2 নম্বরের সমান হয়। ঠিক আছে? এরকম একটা ত্রয়ী সূত্র তার ছিল।
এরপরে এই ত্রয়ী সূত্র নিয়ে কাজ করার পরে এরপরে চলে এসেছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড। নিউল্যান্ড নামে একজন মানুষ এসেছিলেন। উনি এসে কি বলছেন, বিজ্ঞানী নিউল্যান্ড এসে এই কথা বলার চেষ্টা করেছেন যে আমাদের প্রত্যেকটা 8 মৌল পর পর, যদি আপনি পারমাণবিক ভরকে বেস ধরেন, তাহলে প্রত্যেক 8 মৌল পর পর আমার ধর্ম রিপিটেশন হয়। এই ধর্মের রিপিটেশনকে নিউল্যান্ডের সূত্র বলা হয়ে থাকে। এখন এই দুজন মহান বিজ্ঞানীর যখন আমরা বেসটা পার করে ফেলছি, তারপরে আমরা চলে এসেছি বিজ্ঞানী মেন্ডেলেফের উপর। এবার যদি আমরা এখানে একটু ফোকাস করি, দেখেন মেন্ডেলেভ যিনি আছেন, বিজ্ঞানী মেন্ডেলেভ হচ্ছে সবার আগে আমাদের এই পর্যায় সারণী জিনিসটাকে সাজিয়ে ফেলেছেন। এবং উনি এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে 1869 সালে মাত্র 63টা মৌলকে উনি হচ্ছে ভাগ করে ফেলেছিলেন। কিন্তু যেহেতু মৌল অনেক কম, এই জন্য কি হয়েছে বলেন তো, এই জন্য হচ্ছে আমার গ্রুপ এবং পর্যায় কিন্তু অত বেশি লাগেনি। এবং উনার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা ছিল যে উনি কিন্তু পুরো বেসটাকে সাজিয়েছিলেন পারমাণবিক ভর অনুযায়ী। কি অনুযায়ী? পারমাণবিক ভর। সো এখানে আমি জাস্ট ছোট্ট করে একটু লিখে দিই, এটা কিন্তু বেসটা কি ছিলেন, বেসটা ছিলেন পারমাণবিক ভর, এই জিনিসটা বেস ছিলেন তার, ঠিক আছে? এটুকু মনে রাখলেই চলবে। এবার একটু যদি ফোকাস করেন তাহলে খেয়াল করেন এখানে আধুনিক পর্যায় সারণী যেটা, এটার মধ্যে কিন্তু 18টা গ্রুপ, 18টা, আচ্ছা এটার মধ্যে হচ্ছে 7টা পর্যায় আর 18টা গ্রুপ চলে আসছে, ঠিক আছে? তো এই যে 7টা পর্যায় 18টা গ্রুপ, এটা নিয়ে হচ্ছে আমাকে একটু কাজ করতে হবে। এখন দেখেন এই যে 7টা পর্যায় 18টা গ্রুপ আছে, এখানে আমি 118টা মৌলকে সাজাইছি, কিন্তু কার বেসিসে, কিসের বেসিসে আমি সাজাইলাম? সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রথমে চিন্তা করা হয়েছিল যে আসলে আধুনিক পর্যায় সারণীটাতে আমরা যখন পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছি তখন ধর্মের মিলটা অনেক ক্ষেত্রেই রুলটা ব্রেক হচ্ছিল। কেন? যে পটাশিয়াম আর্গনের কিছু ব্যাপার স্যাপার আছে, যে যদি আপনি পারমাণবিক ভর অনুযায়ী সাজান তাহলে পটাশিয়াম চলে যায় নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপে, আর এদিকে ও আবার চলে আসে। সো এখন তখন যেটা হয়ে যায় যে আমাদের ধর্মের মিলটা পাওয়া যায় না। তো পরবর্তীতে যেটা করা হয়েছে, আমাদের একদম ধরেই নেওয়া হয়েছে যে আমাদের আধুনিক পর্যায় সারণী অনুযায়ী পারমাণবিক যে সংখ্যাটা আছে সে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কাজ করব, ঠিক আছে? এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা কাজ করতে চাচ্ছি। সো এখন এই যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কাজ করব, এটাই কিন্তু আমার আধুনিক পর্যায় সারণী একদম বেস ছিল। এবং পরবর্তীতে গিয়ে যখন আমি কাজ করছি তখন জিনিসটাকে আরো বেশি পরিমাণ যখন ডেভেলপ করা হয়েছে তখন ইলেকট্রন বিন্যাসের ব্যাপার স্যাপার চলে আসছে। তাহলে মেইন বেসটা কিন্তু কি ছিল বলতো, পারমাণবিক সংখ্যার বেস চলে আসছিল। ওকে, তাহলে এখন একটু ফোকাস যদি করো তাহলে এখন এই জায়গাটার ভিতরে আগের পেজের কথাগুলো একটু সাম আপ করতে যাই। শুরুতেই আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে উপর থেকে নিচের দিকে যে জিনিসটা আছে, এটাকে আমরা কি বলি, এটাকে কিন্তু হচ্ছে আমরা আলটিমেটলি গ্রুপ বলে থাকি, তাই না? গ্রুপ বলে থাকি। অপর দিকে যখন আমি কাজ করতেছি, দেখেন আপনার এখানটার ভিতরে যখন আমরা এরকম লেফট টু রাইটের দিকে চিন্তা ভাবনা করবো, এই যে এরকম লেফট টু রাইট, তখন কিন্তু এটাকে আমরা কি বলি বলেন তো, তখন এটাকে আমরা বলি হচ্ছে পিরিয়ড, রাইট? তখন আমরা এটাকে পিরিয়ড বলে ফেলি। এই যে এই পোর্শনটুকুকে আমরা লেফট টু রাইটে গেলে এটাকে আমরা পিরিয়ড বলে ফেলবো, পর্যায় বলে ফেলবো, তাই না? এখন দেখেন এই যে পর্যায় নিয়ে যখন কাজ হইতেছে, এই যে 18টা গ্রুপ আর হচ্ছে 7টা পর্যায়, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এখানে গ্রুপ 1 যেটা, দেখেন এখানে যখন উপর থেকে নিচের দিকে গেল গ্রুপ 1, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হইতেছে, শুধু হাইড্রোজেন বাদ দিয়ে বাকিগুলোর জন্য আমরা এটাকে বলি ক্ষার ধাতু, তাই না? সামনে আছে জাস্ট একটু বেস বলে দেওয়া। আর এখানে এটার নাম কি আছে? মৃৎক্ষার ধাতু আছে। মাঝখানে পোর্শন অনেকগুলো অবস্থান্তর আছে। বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফোকাস করা সেটা হচ্ছে, দেখেন এই পার্টটুকুর ভিতরে আমরা কিন্তু পর্যায় সারণী এগুলা কিন্তু 7টা পর্যায়, বাট এই যে নিচে দুইটা আছে ল্যান্থেনাইড আর অ্যাক্টেনাইড, এটা কিন্তু হচ্ছে উপরের পোর্শন গুলার একটা অংশ, ঠিক আছে? যেমন এইখানের পোর্শনের অংশ হচ্ছে এই ল্যান্থা নামটা, আর এটার অংশটা হচ্ছে এই একটা নামটা। তো এই দুইটা পোর্শন আসলে ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ল্যান্থেনা গ্রুপ, একটা নাম গ্রুপ, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এটা নিয়ে একদম ক্লিয়ার কাট আপনার রোড ম্যাপ জানা থাকতে হবে, তাহলে আসলে একটু প্যারাই খেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে খেয়াল করেন ভাই, এখন এখানে যখন আমি কাজ করতেছি এই লাস্টে নিষ্ক্রিয় গ্যাসগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো নিষ্ক্রিয় গ্যাসটা ভালো করে পড়তে হয়। হ্যালোজেন প্রচুর আসে, আর এখানে চালকোজেন আসে। চালকোজেন কেন? কারণ ওরে দিয়ে আকরিক তৈরি করা যায়, সো ওর অনেকগুলো আকরিক আছে এই জন্য। এখন এখানে কি আপনাকে সবগুলা মৌল মুখস্থ করতে হবে? অ্যান্সার হচ্ছে না। এবার তাহলে বুঝেন, আপনাকে অবশ্যই এখানে 1 থেকে 36 এই পর্যন্ত মৌল মুখস্থ করতেই হবে, এটার কোনো মাফ নাই। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হইতেছে ভাই, এইটার সাথে আপনাদের কিন্তু আরো কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনাদের পরিচিত নামগুলা কিন্তু পড়ে ফেলতে হবে। লাইক আমি একটু বুঝায় বলি, এখন ধরেন হচ্ছে আপনাকে কোশ্চেন করছে 1 থেকে 36 এর বাইরে, বাট আলটিমেটলি আয়োডিন কিন্তু আপনার পরিচিত,
হ্যাঁ, বা এই যে আপনার স্টিল, এটা কিন্তু আপনার পরিচিত, বা আপনার কাছে এই যে লেড আছে, এটা কিন্তু আপনার পরিচিত, বা এখানে হচ্ছে, এখানে মনে করেন এখানে মার্কারি আছে, পরিচিত, অরাম পরিচিত, সিলভার পরিচিত, প্যালাডিয়াম পরিচিত, ঠিক আছে? তো এরকম টাইপের যেগুলা নাম পরিচিত, ওইগুলা কিন্তু ভর মানে ভর সংখ্যা যেটা আছে সেটা, আর হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে তাদের ইলেকট্রন সংখ্যা যেটা, সেটা কিন্তু জানা থাকতে হবে ভাই। কারণ প্রোটন আর ইলেকট্রন এগুলো না জানা থাকলে আসলে একটু বিন্যাস করতে পারবেন না। আর ইলেকট্রন বিন্যাস করতে না পারলে আলটিমেটলি কিন্তু কি করতে পারবেন না, পর্যায় গ্রুপ বের করতে পারবেন না, সম্ভব না এটা, ঠিক আছে? সো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনাকে অবশ্যই 1 থেকে 36 পড়তে হবে, বাট এর বাইরেও আমাদের যে পরিচিত থাকবে মৌলগুলা, ওই পরিচিত মৌলগুলা কিন্তু আপনাকে পড়তে হবে, ঠিক আছে? পরিচিত মৌলগুলো যদি পড়ে যান তাহলে ইনশাল্লাহ আর কোনো জায়গায় আটকাবেন না, ঠিক আছে? যেমন ক্রিপ্টনটা নিয়ে কাজ করতে হবে, তারপর বেরিয়াম নিয়ে কাজ করতে হবে, ইভেন রিসেন্ট টাইমে কিন্তু জেনন বুয়েট পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো আপনি বুঝতে পারতেছেন হয় কি, যে কোনো একটা জায়গায় যখন এই ডিউ বা বুয়েট বা কোনো জায়গায় হচ্ছে এই বড় বড় ভার্সিটি গুলো যখন কোয়েশ্চেন করা শুরু করে একবার, তখন সব ভার্সিটি কিন্তু দেখা যায় কি ওই কোয়েশ্চেনের প্যাটার্নটাকে ফলো করে, ঠিক আছে? সো এটা দিয়ে একটু ফোকাস রাখবেন আপনারা, ওকে? যাকে এখানে অনেকক্ষণ সময় দিয়ে ফেললাম যাতে আপনারা বুঝেন যে আপনারা কি পড়তে হবে এটা নিয়ে, কারণ বাকি আমাদের অলমোস্ট সবগুলো চ্যাপ্টারে গিয়ে এগুলো লাগে, তখন বারবার জিজ্ঞেস করতে হয় যে কোনটা পড়বো কোনটা পড়বো না। সো আই গেস আপনারা বুঝতে পারছেন যে আপনারা কি করবেন। সো এখন যদি আমি একটু সামনের দিকে যাই, তাহলে কি হচ্ছে এখানে একটু দেখেন, এখানটার ভিতর একটা ছোট্ট কথা আমি মিস করে গেছি, সেটা একটু বলে দিই এখানেই। সেটা হচ্ছে এখানের মধ্যে এই যে মাত্র আগে বললাম না ক্ষার ধাতু মৃৎ ক্ষার ধাতু এগুলা এগুলা বললাম, যে এখন এইগুলা কিন্তু আপনাদেরকে শুধু নতুন নিয়ম অনুযায়ী পড়লে হবে না, আমাদের পুরাতন নিয়ম অনুযায়ীও কিন্তু পড়তে হবে। আমি অবশ্যই আজকে ক্লাসে রুল শিখাবো, ঠিক আছে? বাট নতুন এবং পুরাতন সবগুলা রুলে কিন্তু আমাকে পড়ে তারপর সামনে আগাইতে হবে, ঠিক আছে? তো চলো শুরুতে হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে কাজ করে ফেলছি, যেখানে কি বলছে যে আধুনিক পর্যায় সারণী যেটা আছে, মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো আছে সেটা নিম্নের কোন সংখ্যার উপর ভিত্তি করে কাজ করা হয়। তাহলে এখন আমাকে বলেন তো, একটু আগে পড়ে আসছেন যে আমাদের পর্যায় সারণীর ভিত্তি কোনটা ছিল, পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কার উপর বেস করে করা হয় বলেন তো, প্রোটন সংখ্যার উপর বেস করে করা হয়। সো এটা হচ্ছে একদম বেসিক যে ব্যাপারটা আছে সেই বেসিক ব্যাপারটা, ওকে? সো এটা কিন্তু আপনাদের খুব ভালো করে পারা উচিত, ওকে? আচ্ছা, এরপরে দেখেন ভাই, আমরা এখানে যখন কাজ করতেছি এখানের মধ্যে ওই সেম কথাগুলোই লেখা, যে পর্যায় কয়টা আছে 7টা, আর গ্রুপ কয়টা আছে 18টা, এটা কিন্তু হচ্ছে আমরা একটু বলে আসছিলাম। আর এখানটার ভিতরে পর্যায় সারণী আরো একটু সুন্দর করে দেওয়া আছে, সবকিছু ঠিকঠাক মতো বলা আছে। এখন এই পেজটাতে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা কি? ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে দেখেন, আমাদের খুব ভালো করে একটু মনে করতে হবে ব্যাপারগুলোকে, যে এখানের মধ্যে যখন আমি কাজ করতেছি তখন এই সাইড গুলাতে যখন আপনি দেখবেন, এই সাইড গুলাতে বেশিরভাগ সময় কিন্তু এই সাইড গুলোতে আলটিমেটলি কি আছে বলেন তো, ধাতব পোর্শন গুলা আছে না, ধাতুর পোর্শন গুলা, তাই না? এই ধাতুর পোর্শন গুলা আছে। আর এই সাইডে গেলে কিন্তু কি দেখেন, আমার অধাতুর যে পোর্শন গুলো আছে সেগুলো আছে। আমি বলতেছিলাম যেগুলো সবগুলো অধাতু, কিন্তু আমি বলছি এই যে সাইডটা, এই যে ফসফরাসের এই যে এখানে সাইডটা, এটা কিন্তু অনেকটাই হচ্ছে অধাতুর সাইড। সো আপনাকে একদম ক্লিয়ার কাট কম্পেয়ার করতে হবে যে ভাই এই গ্রুপ 1 2 এই সাইডে বেশিরভাগ ধাতু, এই সাইডে গেলে আবার বেশিরভাগ অধাতু। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? তাহলে এখন আমি এই কারণে বলতে চাচ্ছি যে এখানটার ভিতরে যত কিছুই করেন না কেন আপনাদের এটা ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে যে আপনি যখন উপর থেকে নিচে নামতেছেন তখন কিন্তু একটা গ্রুপ ওয়াইজ কাজ যখন হয় তখন শেল বাড়ে তাই আকার বাড়ে, এটা আপনি পর্যায়বৃত্ত ধর্মে আবার গিয়ে পড়বেন। আবার যখন এই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছেন তখন কি হইতেছে বলেন তো, আলটিমেটলি এই সাইডে ছিল ধাতুগুলা, এই সাইডে অধাতুগুলা। সো আপনি ধাতু থেকে অধাতুর দিকে অ্যাপ্রোচ নিচ্ছেন, এই ব্যাপারগুলো আপনাদের মাথায় একটু থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন আমি পরের ক্লাসে আবার যাব তখন পর্যাবৃত্ত ধর্মে আরেকবার আমার হেল্প লাগবে, ঠিক আছে? তো মার্ক করে দিয়ে গেলাম। তো এখন দেখেন পরের পেজে যখন আমি যাচ্ছি তখন এই এত বড় পর্যায় সারণীকে মুখস্থ রাখার জন্য আমরা আমাদের সুবিধা মতো কিছু ম্যাজিক নাম্বার বানায় ফেলছি। এই ম্যাজিক নাম্বার জিনিসটা কি? এই ম্যাজিক নাম্বার জিনিসটা হচ্ছে যে এই যে আমাদের পর্যায় আর এই যে আমাদের গ্রুপ এগুলা যে আছে, এইগুলোর সাথে আমরা প্রথম ক্ষেত্রে যদি 2 যোগ করি তাহলে পরের পর্যায়ে যাওয়া যায়। যেমন হাইড্রোজেনের সাথে 2 যোগ করলে কি লিথিয়ামকে পাওয়া গেছে, কিন্তু আবার যখন দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ে আসতে যাই তখন কত যোগ করতে হয়, এই যে আমাদের 8 যোগ করতে হয়, তাহলে পরেরটা পাই। আবার 8 যোগ করলে পরেরটা পাই। আবার চতুর্থ পর্যায়ের পরে আমাকে কত কত করে যোগ করতে হয়, 18 করে যোগ করতে হয়। দেখো জিনিসটা কত সুন্দর, ফার্স্টে ছিল 2, তারপর 2টা 8, তারপর 2টা 18, একটা 32, এই 118টা মূল একবারে হয়ে যায়, ঠিক আছে? খুব সুন্দর করে শুনলো কিন্তু আমার কথা, কি বলছি বলতো, এই যে ফার্স্টে কথা ছিল পুরো পর্যায় সারণী যদি মনে রাখতে চাও যে কোনো গ্রুপের ক্ষেত্রে তুমি ধরতে পারো, সমস্যা নাই। ফার্স্টে তুমি কত যোগ করবা, ধরো তুমি প্রথম মৌলটা জানো, হ্যাঁ, প্রথম মৌলটা জানলে কি করবা, প্রথমটার মধ্যে মানে যদি গ্রুপ 1 হয় তাহলে সরি পর্যায়ে 1 হয়, তাহলে পর্যায়ে 1 থেকে পর্যায়ে 2 তে আসতে হলে তোমাকে যোগ করতে হবে কত, 2।
এবার বাকি পরপর দুইটার জন্য কত যোগ করতে হয় বলতো? 8 করে। ঠিক আছে, 8 করে যোগ করতে হয়। আর পরের দুটোর জন্য কত যোগ করতে হয়? 18 করে। তাহলে মনে রাখবা 1 থেকে 2 যেতে হলে 2 যোগ করতে হয়, 2 থেকে 3 এ 8, 3 থেকে 4 এও 8। এরপরে হচ্ছে কি 4 থেকে 5 এ 18, 5 থেকে 6 এও 18, আর এটা হচ্ছে 32। তাহলে তুমি যদি এইটুকু জানো, কাজটা আমি তোমাকে একবার বুঝাই, তাহলে তুমি আরো ভালো ফিল করতে পারবা। ধরো তোমার কে বলছে যে তুমি হাইড্রোজেন মানে তুমি হচ্ছে সামহাও তোমার পরীক্ষায় আসছে হচ্ছে সিজিয়াম, সিজিয়াম আসছে। ঠিক আছে, তো তুমি হচ্ছে জানো যে ভাই আচ্ছা ঠিক আছে সিজিয়ামটা গ্রুপ 1 এর মৌল, জানো এটা তুমি, কোনো সমস্যা নাই। এখন তুমি এইটুকু জানতে চাও যে ভাই তুমি সিকোয়েন্সটা জানো, কারণ আমরা সবাই মোটামুটি সিকোয়েন্সটা পারি যে আচ্ছা ঠিক আছে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর কি রুবিডিয়াম, সিজিয়াম, একটু ফ্রন্সিয়াম পর্যন্ত গেছে। কিন্তু তুমি তো ইলেকট্রন সংখ্যা জানো না, জানো? জানো না। তখন আমার এই জিনিসটা খুব কাজে দেয় যে ভাই আমি তো আর কিছু না পারি, সোডিয়ামেরটা তো পারি, তাই না? এটা কিন্তু আমি তুমি সবাই পারি। আমি তুমি সোডিয়ামেরটা পারি, বাট সিজিয়ামেরটা কিন্তু পারি না, ঠিক না? ওইখানেই হচ্ছে ম্যাজিক নাম্বারটা সবচেয়ে জোস ব্যাপার স্যাপার চলে আসে। তুমি এটুকু আগে চিন্তা করবা যে আমি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা জানি, ওইটা আলটিমেটলি কোন পর্যায়ে আছে। তুমি ভালো করে চিন্তা করে দেখো কোন পর্যায়ে আছে। ও কিন্তু থার্ড পর্যায়ে আছে। ঠিক আছে, তাহলে এখন আমি কি বলছিলাম বলতো? এখন আমি এটা জানি যে সোডিয়াম, তারপর কি আসে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর আসে সিজিয়াম, রাইট? এখন তুমি ইলেকট্রন সংখ্যা জানো না সিজিয়ামের, মনে নাই তোমার এক্সাম হলে, তুমি কি করবা? তুমি সোডিয়াম থেকেই কাজ করবা। তুমি সোডিয়াম থেকে কি জানো যে পর্যায় 3 এ আছে। কি বলছিলাম? 3 থেকে 4 এ যাইতে হলে কত যোগ করতে হয়? 8 যোগ করতে হয়। তাহলে বলো পটাশিয়ামে আসছে ওটা কত? 19। এবার তুমি কি জানো যে এবার 4 থেকে 5 বা 6 যেতে হলে কিন্তু আবার 8 না, এবার কত? 18। প্রথমটা 2, পরের দুইটা 8, পরেরটা 18, পরেরটা কত? 32। বই রঙে 2, তারপর দুইটা 8, দুইটা 18, একটা 32। সাবধান, হ্যাঁ? তাহলে এবার দেখো তো ভাই কি হচ্ছে। তাহলে পটাশিয়ামে আসলা, পরেরটা যেতে কত যোগ করবা? 18 যোগ করবা। তাহলে 19 আর 18 কত হয়? 37। তাহলে চলে আসলাম রুবিডিয়ামে, আরেকবার 18 যোগ করলে কত হয়? এই যে 55। তো তখন কিন্তু তুমি এভাবে মনে না থাকলেও বের করে ফেলতে পারবা। আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি ভাইয়া যে তুমি যদি হচ্ছে শুধুমাত্র প্রথম পোর্শনটুকু মানে এই ম্যাজিক নাম্বারের সবচেয়ে বড় ফোকাসটা হচ্ছে তুমি যদি হচ্ছে একদম প্রথম থেকে এই পর্যন্ত কাজ করো, তাহলে ব্যাপারগুলো কিন্তু খুব জোস হয়ে যায়। ঠিক আছে, সো ম্যাজিক নাম্বারটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে এক্সাম হলে অনেক আননোন জিনিসপাতি আসলেও তুমি জাস্ট যদি গ্রুপটা প্রেডিক্ট করতে পারো তাহলেই করতে পারবা। ঠিক আছে, যেমন ধরো ব্রোমিন টাইপের কিছু একটা আসছে, তো তুমি তো ক্লোরিন তো পারো, তাই না? তো ক্লোরিনের পরে তুমি কিন্তু ইজিলি বের করতে পারবা যে ভাই পরটা হয়ে গেলে হয়ে যাবে। ঠিক আছে, তো একটু সাবধান, ওকে? আচ্ছা, তো এখন পরেরটার মধ্যে আমরা একটু চলে আসি। তো 9-10 এর পড়াশোনাতে কিছু চলে আসবো, তো একটু বলে দেই কি হয়েছে এখানে। দেখো যে আলটিমেটলি আমরা যখন কাজ করতেছি, যদি হচ্ছে আমার এস এর ভিতরে ইলেকট্রন যায়, তাহলে সর্বশেষ ইলেকট্রন এস এ যাওয়া মানে কি বলতো? ওটা হচ্ছে আমার তার গ্রুপ নাম্বার। যেমন S1 যদি হয় তাহলে ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ 1। যদি S2 হয় তাহলে আমরা বলি গ্রুপ 2। ওকে, পরবর্তীতে এখানের মধ্যে পি ব্লক মৌল আছে। এখানের মধ্যে কি হয়েছে একটু দেখো। পি ব্লক মৌলের ভিতরে পি এর যে ইলেকট্রন সংখ্যাটা আছে সেই সংখ্যার উপর বেস করতে হয়, তার সাথে এস এরটা যোগ, তার সাথে কত? 10 যোগ করতে হয়, রাইট? তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা এই কাজটাই করছি। পরেরটার মধ্যে কি হয়েছে ডি ব্লক মৌল নিয়ে। আমরা সবাই জানি যে ইলেকট্রন আগে কোথায় যায়? ইলেকট্রন আগে কিন্তু হচ্ছে 4s এ যায়, তারপর কিন্তু 3d তে যায়। ওই যে n+l এর ভ্যালুর কথাবার্তা, n+l এর ভ্যালু এখানে 4 ছিল, এখানে n+l এর ভ্যালু কত ছিল? 5। সো আমার 4 আর 5 এর ভিতরে কিন্তু অবশ্যই আমার ছোটটার ভিতরে আগে যায়, তারপরে 5 এ যায়। ঠিক আছে, সো আগে ডি তে যাইতে হইলে সবসময় এস হয়েই যাইতে হয়, এই জন্য ডিও আছে, এখানে এসও আছে। এইদিকে এফ ব্লক মৌলের ব্যাপারটা সবচেয়ে সহজ, কারণ এফ ব্লক মৌল কিন্তু কত হবে? পর্যায় 6 এর আমার আলটিমেটলি গ্রুপ 3 এর মধ্যেই করবে। ওই যে ল্যান্থানাম আর একটা নামের ভিতরে প্রথম মানে ওই সাইডে মোট 3টা বাদ দিলে বাকি 27টা কিন্তু এই পর্যায়ের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এখন এই সাইডে পর্যায়ের যে ব্যাপারটা সেটা কিন্তু ফিক্সড, যে আমার এন এর সর্বোচ্চ ভ্যালু নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এখানে এটা বলতে চাচ্ছি যে সবসময় এন মানে কিন্তু কি? এন মানে কিন্তু হচ্ছে কোন একটা মৌলের শেল। ঠিক আছে, ওই শেল নিয়ে কাজ করতে হয়। সো এন এর শেলের ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে। তো সর্বোচ্চ যে শেলটা থাকবে সেটা কি হবে? সেটা কিন্তু আলটিমেটলি তার যোগের ব্যাপারটা হয়ে যাবে। ওকে, তার পর্যায়ের ব্যাপারটা হয়ে যাবে। সো এখন খেয়াল করো ভাই, আমি কিছু এক্সাম্পল তোমাদের করাতে চাই যেগুলো তোমরা হচ্ছে আগে করে আসছো, বাট স্টিল একটু জাস্ট জানায় রাখা, মনে করায় দেওয়ার জন্য। তো শুরুতে একটু দেখি, আমরা কাজ করতেছি হচ্ছে নাইট্রোজেনকে নিয়ে। তাহলে কত হয় নাইট্রোজেন? দেখো 1s2, 2s2, 2p3। তাহলে এবার বলতো ভাই ওর গ্রুপ আর পিরিয়ড কত হচ্ছে? গ্রুপ কত দেখেন, এখানে পি তে গেছে, পি এর 3টা প্লাস এস এর 2টা প্লাস কত? 10। তাহলে মোট কত হয়ে যায়? 15,
রাইট? আর এখানে সর্বোচ্চ শেল কত? সর্বোচ্চ শেল কিন্তু হচ্ছে আলটিমেটলি 2, সো পিরিয়ড 2 চলে আসবে, রাইট? আবার একটু চিন্তা করে দেখেন, আমি এখানে কাজ করতেছি ক্রোমিয়ামকে নিয়ে। ক্রোমিয়ামের মধ্যে কি হয়েছে দেখেন তো, এখানে আলটিমেটলি 1s2 2s2 2p6 3s2 3p6, আর এরপরে কত হয় বলেন তো? এখানে কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস মনে আছে না সবার, যে আগে কিন্তু কি হবে আমার 3d5 4s1 হয়ে যাবে, কারণ কি ওই যে d5 আর d10 টা কি বলেন তো, d5 এবং d10 টা হচ্ছে আমার সবচেয়ে বেশি স্টেবল, সো এই জন্য 4s1 4s2 না হয় 4s1 হয় আর d5 হয়ে যায়। হ্যাঁ, তো এরকম মাথায় রাখবেন, ইলেকট্রন বিন্যাসটা একবারে দেখাই দিলাম। তো এখন আমি এটা বলতে যাচ্ছি ডি আর এস, তাহলে ইলেকট্রন লাস্টেরটা কোথায় গেছে? আমি কিন্তু আগের পেজেও একবার বলে আসছি, এটা দেখেন নিচে কিন্তু এটা বলছিলাম 4s আর 3d এর ভিতরে ইলেকট্রন কিন্তু আগে কোথায় যায়, আগে 4s 3d লাস্টে। তো এখন অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কিন্তু ডি যেটা পোরশন আছে সেটা কিন্তু ডি তে গেছে, লাস্ট ইলেকট্রন ডি তে গেছে। তো অবশ্যই রুলটা কি হবে বলেন তো, গ্রুপের যে রুলটা সেটা হবে হচ্ছে ডি এর ইলেকট্রন প্লাস এস এর ইলেকট্রন মানে 5 আর 1 যোগ করলে কত হয় 6, অপরদিকে পিরিয়ড কত, সর্বোচ্চ শেল মানে কত 4। ওকে, আবার একটু ফোকাস করো ভাইয়া, যদি হচ্ছে তুমি এখানে কপারকে নিয়ে কাজ করো, সেকেন্ড আমার হচ্ছে এরকম আছে, এবং এখানে লাস্টে কি আসে একটু চিন্তা করে দেখেন তো, 3d10 4s1 এরকম আসে, তাহলে 10 আর 1 যোগ করছি, তাহলে এখন 10 আর 1 যোগ করলে গ্রুপ নাম্বার কত হয়ে যায়, 10 আর 1 যোগ করলে 11 হয়ে যায়, আর এখানে পিরিয়ডটা কত, পিরিয়ডটা হয়ে গেছে 4 নাম্বার পিরিয়ড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এই 4 নাম্বার পিরিয়ড কেন, কারণ সর্বোচ্চ শেল 4 ছিল, রাইট? আর এখানের ভিতরে যখন তুমি কাজ করতেছো খুব ক্লিয়ারলি একটু বুঝবা আমার কথা, যে এখানটার ভিতরে এখন যদি আমি কোশ্চেন করি, যে আমাকে ধরো কোশ্চেন করছে ক্যালসিয়াম নিয়ে, ক্যালসিয়াম, তাহলে কি হবে, তুমি আগে 1s2 2s2 করে পুরোটা লিখবা, হ্যাঁ, লিখলে কি হবে লাস্টে গিয়ে তুমি দেখবা যে এখানে 3p6 টাইপের কিছু একটা আসছে, আর এখানে লাস্টে আসবে 4s2। তাহলে বলতো ভাই 4s2 যদি আসে তাহলে গ্রুপ আর পর্যায়ে কত কত হচ্ছে, গ্রুপ হয়ে যাচ্ছে হচ্ছে 2, কারণ এস এর ভিতরে একটা ইলেকট্রন মানে কত বলতো, একটা ইলেকট্রন মানে হচ্ছে আলটিমেটলি আমার কত, আমার হচ্ছে একটা ইলেকট্রন মানে গ্রুপ 1 আর দুইটা ইলেকট্রন মানে কত গ্রুপ 2। তাহলে এখন যদি হচ্ছে সর্বোচ্চ শেল হচ্ছে 4 হয় তাহলে এটা হয়ে যাবে কত পিরিয়ড 4, সহজ হিসাব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একদম 9-10 এর বেসিক যে পড়াশোনা ছিল সেই বেসিক পড়াশোনাটা। এখন এছাড়াও এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দুইটা, এক হচ্ছে এই যে ক্রোমিয়াম আর কপার আছে না, মানে তোমরা ছোটবেলা থেকে হয়তো পড়ে আসছো, বাট এখনো অ্যাডমিশনে সবচেয়ে বেশি আসা টপিক গুলোর মধ্যে একটা হচ্ছে এই ক্রোমিয়াম এবং কপারের গ্রুপ এবং পর্যায় এবং তাদের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তো এটা খুব ভালো করে পারতে হবে ভাই, যদি ভালো করে না পারো তাহলে খুব গ্যাঞ্জাম হয়ে যাবে, কথা বুঝতে পারছি? তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে আমরা কি দেখবো দেখো, আমরা তখন দেখবো যে এখন কিছু কোয়েশ্চেন চলে আসছে আমাদের কাছে, তাহলে আমরা একদম ক্লিয়ার কাট কিছু কোয়েশ্চেন সলভ করতে চাই। তো এখন দেখি আমরা এখানে কি হয়েছে বলো, এখানের মধ্যে আর্গন পর্যন্ত একটু বিন্যাস আছে, তারপর এখানে কি হয়েছে, তারপর এখানের মধ্যে হচ্ছে 4d1 5s2 এরকম টাইপের কিছু করে চলে আসছে। এখন এই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌল যেটা আছে সে মৌলটা কোন শ্রেণীভুক্ত বলা হয়েছে। এখন দেখো তো ভাই এখানটার ভিতরে এই যে পোর্শনটুকু আছে 5s2 4d1, এখন এখানের মধ্যে একটু বলো তো ভাই এরকম কোনটায় আগে গেছে, 5s এ নাকি 4d তে, কম্পারিজন করে চিন্তা করে দেখো কি হইতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে যখন তুমি কাজ করতেছো খুব ক্লিয়ার কাট কথাবার্তা হইতেছে ভাই, যেখানে 4d এবং 5s করে দেখো, 4d এবং 5s, এখানে n প্লাস l এর ভ্যালুটা কত আসতেছে 4 প্লাস 2 মানে হচ্ছে 6, আর এখানে n প্লাস l এর ভ্যালু কত বলতো 5 প্লাস 0 মানে হচ্ছে 5। তাহলে এখন দেখো ভাই যখন হচ্ছে কাজ করতে তাহলে অবশ্যই লাস্ট ইলেকট্রন 4d তে গেছে, আগে 5s পরে 4d, তাহলে 5s 4d যখনই হচ্ছে তাহলে কোশ্চেন হচ্ছে ভাইয়া যে ইলেকট্রন যদি 4d তে যায় তাহলে অবশ্যই ও কি ডি ব্লক এলিমেন্ট না, ডি ব্লক, লাস্ট ইলেকট্রন ডি তে গেলে ওটা কি হয় ডি ব্লক হয়। এখন তোমরা আমাকে বলো ক্ষার ধাতু কখনো কি ডি ব্লক হইতে পারবে, সম্ভব? সম্ভব না, তাহলে এটা বাদ। নিষ্ক্রিয় গ্যাস কি হইতে পারবে, পারবে না, কেন বলতো, কারণ ওদের কি লাগে লাস্টে NS2 NP6 টাইপের জিনিসপাতি লাগে, 8টা হওয়া লাগে, এটা কি হইছে, হয় নাই, তাহলে এটাও বাদ। আবার বলতো তাহলে এখানে তাহলে দুটো অপশন আছে অবস্থান্তর অন্ত অবস্থান্তর। এখন তোমাদের একটা ছোট্ট কথা শিখাই, মনে রাখবা সব সময় যে অবস্থান্তর মৌলের পার্ট হচ্ছে ডি ব্লক মৌলের মধ্যে থাকে, আর আন্ত অবস্থান্তর যে পার্টটা এটা থাকে হচ্ছে এফ ব্লক মৌলের ভিতরে। এবার তোমরা আমাকে অ্যান্সার দাও যে হচ্ছে ভাই এখানের মধ্যে আমরা ওকে কোন ব্লক মৌল হিসেবে পাইছি, ডি নাকি এফ, দেখে বলো একটু। যে অবশ্যই ডি ব্লক মৌল হিসেবে পাইছি, কারণ কি দেখো তো, কারণ হচ্ছে এখানে লাস্টে কিন্তু ইলেকট্রন 5s এ যায় নাই, ও লাস্ট ইলেকট্রন কিন্তু 4d তে গেছে। ঠিক আছে, তো যেহেতু এটা একটা ডি ব্লক এলিমেন্ট সো অবশ্যই অ্যান্সার কত হয়ে যাবে, অবস্থান্তর মৌল হয়ে যাবে। ঠিক আছে,
ইজি জিনিস না একদম। তো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আগের পেজে তোমরা যে ইলেকট্রোবিন্যাস পড়ছো, আগেরবারের মতো পিরিয়ড গ্রুপ চাইছিল, এখন একটু ঘুরাই দিছে, আর কিন্তু কোনো কাহিনী নাই। ঠিক আছে, ওকে। তারপরটার মধ্যে কি বলছে দেখছো, এই যে ক্রোমিয়াম বলছিলাম একটু আগে সবচেয়ে বেশি আসে এটাই। ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রোবিন্যাস কোনটি? তাহলে ক্রোমোজোম লাস্ট লাইনে কত লাগে বলো তো, মাত্রই পড়ে আসছো, যেখানে কত লাগবে 3d5 4s1। তাহলে বলো 3d5 4s1 কোথায় আছে? তাহলে সুন্দর করে করে ফেলে, খুঁজে ফেলে কোথায় আছে। প্রথমটার মধ্যে নাই, এটা বাদ। তারপরটার মধ্যে কত আছে? এইটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এই আর কি আমাদের অবস্থা। দেখছো অলরেডি কিন্তু আমাদের কোয়েশ্চেন গুলো চলে আসতেছে। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে এখন আমরা আরো কিছু মৌল ইলেকট্রোবিন্যাস থেকে জিনিসপাতি করব। সেটা হচ্ছে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়। এখন পি ব্লক মৌল মানে কি বলতো, যে আমার যে লাস্ট ইলেকট্রনটা আছে, ওই লাস্ট ইলেকট্রনটা পি তে প্রবেশ করছে। যদি লাস্ট ইলেকট্রনটা পি তে প্রবেশ করে, তাকে আমরা কি বলি? পি ব্লক মৌল বলি। তাহলে এখন কোশ্চেন করছে কোনটার মধ্যে নাই। তাহলে আসো আগে ইলেকট্রোবিন্যাসটা করে ফেলি। দেখো এখানে শুরুতে কি ছিল, এটা 1s2। এই নিয়ন কত? 1s2 2s2 2p6। এখানে কত আর্গনের জন্য 1s2 2s2 2p6 3s2 3p6, এরকম টাইপের কিছু একটা হইছে। আর এরপর হচ্ছে ক্রিপ্টনটা সেম ওয়েতেই আছে, লাস্টে 4s2 4p6 টাইপের কিছু একটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানেও লাস্টে 4s2 4p6 টাইপের কিছু একটা চলে আসবে। এখন আমি এটা বলতে চাচ্ছি ভাই, যে এখন দেখো এখানে প্রত্যেকটা লাস্টে কিন্তু পি তে গেছে, তাহলে এগুলা কিন্তু পি ব্লক, রাইট? তাহলে এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি পি ব্লকের ভিতরে পড়ে যাচ্ছে, কারণ লাস্ট ইলেকট্রন পি তে গেছে। কিন্তু হিলিয়াম যিনি আছেন, ওনার মধ্যে দেখো তো সুন্দর করে কি এটা 1s2 তে থেমে গেছে না? থেমে গেছে কিন্তু। সো এই জন্য মনে রাখতে হবে এটা কিন্তু হচ্ছে গ্রুপ, আলটিমেটলি হচ্ছে গ্রুপ 2 এর ভিতরে অংশ। এবং লাস্ট ইলেকট্রন যেহেতু এস এ গেছে, এই জন্য ও কিন্তু কি হবে বলতো, ও কিন্তু হচ্ছে এস ব্লক মৌল হয়ে যাবে। ঠিক আছে, ও কিন্তু কোন ব্লক মৌল হয়ে যাবে? ও কিন্তু এস ব্লক মৌল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার এস ব্লক মৌলের একটা অংশ হিসেবে কাজ করবে, কারণ লাস্ট ইলেকট্রন এস এ গেছে। ওকে, ওকে নাইস। তাহলে এই পর্যন্ত গেল। এবার তাহলে হচ্ছে পরেরটার মধ্যে কি বলছে, যে আমাকে বলছে প্রথম ট্রানজিশন ধাতু আছে, যেটার ভিতরে একটা ধাতু থেকে প্রাপ্ত আয়ন হচ্ছে M3+। এবার এই M3+ আয়নের ইলেকট্রন বিন্যাসে 5টা 3D আছে, 5টা। ঠিক আছে, 3d5 আর কি, ঠিক আছে, এরকম আছে। তাহলে ওই সাবশেলে অবস্থিত। তাহলে এখন এখানে কি বলতে চাইছে, আয়নটি কি হইতে পারে। তাহলে এবার ঠান্ডা মাথায় আমরা মেটাল ধরে নিই। হ্যাঁ, যে একটা মেটাল, যে কোনো একটা মেটাল আছে, ওই মেটালটার ভিতরে M3+, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5, এটা বলছে। ঠিক আছে, এই পর্যন্ত কথাটা বলা। যে আবার M3+ হইলে ওটা কত, ওটা হচ্ছে আমার 3d5 হয়। তাহলে এখন এই M3+ থেকে আমাকে কোন দিকে ব্যাখ্যা করতে হবে বলতো, এই দিক থেকে আমাকে চলে আসতে হবে মেটালের কেসটাতে। তাহলে +3 থেকে ধাতু অবস্থায় আনতে হবে। তাহলে বলতো ভাইয়া, এই +3 থেকে আমি যদি 3টা কোণ যোগ করে একে ধাতু বানায় দেই, তাহলে কি হবে? 3টা যোগ করতে হবে ইলেকট্রন। তাহলে 3d5, আগে ঠান্ডা মাথায় চিন্তা করো। হ্যাঁ, যখন তুমি কাজ করতেছো, বারবার কিন্তু বলছি ইলেকট্রন আগে যাবে 4s এ, তারপর যাবে 3d তে, রাইট? এখন যখন তুমি ইলেকট্রন কনফিগারেশনটা করছো, আমি একটু ভালো করে ব্যাখ্যা করি এখানে। সেটা হচ্ছে এই পার্টটুকুর ভিতরে যখন 3d5টা হচ্ছে, তখন কিন্তু এখানে 4sটা 0 হয়ে আছে। কারণ কি, সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা চলে যায়। কিন্তু যখনই তুমি এখানে কি করতেছো, এখানে ভিতরে এই M3+ এর সাথে 3টা যোগ করে M বানাচ্ছ, তখন কিন্তু তোমার 3টা ইলেকট্রন চলে আসছে। তো যখন প্রবেশ করবে ইলেকট্রন, তখন কিন্তু আগে কই যাবে? আগে যাবে 4s এ, তারপর কই যাবে? তারপর গিয়ে যাবে হচ্ছে 3d তে, রাইট? তাহলে এখন এখানে ভিতরে ছিল 4s0, তাহলে ওকে আগে ওই 4sটা ফুলফিল করতে হবে, তারপর 4s ফুলফিল করার পর বাকি কাজটা হবে, রাইট? তো এবার চলো এটা কাজ করি। তাহলে এখন সুন্দর করে যখন তুমি কম্পারিজনটা করতেছো, তখন এখানে 4s2 হয়ে যাবে। তাহলে তুমি এখানে ছিল 0, এখানে আনছো 2, তাহলে কয়টা ইলেকট্রন ইউজ করছো? 2টা। কিন্তু M3+ থেকে M হইতে কয়টা ইলেকট্রন লাগে? 3টা। তাহলে 2টা ইউজ করা শেষ, আরো একটা বাকি আছে না? ওটা কই যাবে? ওটা চলে যাবে হচ্ছে 3d তে। তাহলে 3d তে হচ্ছে 5টা ছিল, আরো একটা এক্সট্রা আসছে, তাহলে যোগ করলে কত হয়ে যাবে বলো তো? 3d6। তাহলে বলো 3d6 4s2 এটা কার? চিন্তা করে দেখো তো একটু, করো করো আমার সাথে, তাহলে ভালো হয়ে যাবে। করো শুরু থেকে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এবার তাহলে যোগ করো, 2 4 10 12
18, এখানে আছে কত 20, আর এখানে 6 26। তাহলে এই মোট 26টা ইলেকট্রন জানি কার আসে বলতো? কার আসে 26টা বলো? অবশ্যই 26টা ইলেকট্রন হচ্ছে ফেরামের, তাই না? তাহলে ফেরামের আয়নটা কি হবে? Fe3+। এটা নিয়ে কাজ করতে বলছে, ঠিক আছে? খুবই সহজ একটা জিনিস, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? শুধু ঠান্ডা মাথায় চিন্তা করে একটু করলে ভালো হয়। আর তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, সবচেয়ে ভালো হয় যদি তোমরা এই যে মানে লাইক এই পর্যায়ে মানে হচ্ছে আলটিমেটলি এই ট্রানজিশন এলিমেন্ট যেগুলো আছে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এগুলার আয়নের ইলেকট্রন বিন্যাস যদি তুমি আরো আগের থেকে বাসায় করে ফেলতে পারো তাহলে অনেক ভালো হয়। যেমন ধরো তোমাকে কেউ একজন বলছে যে আমার এখানে M3+ আয়ন আছে, এখানে 3D0 বলছে, 3D0 ধরো তোমাকে বলে দিচ্ছে যে M3+ হলে 3D0 হয়, তাহলে ওটা কে? তখন কিন্তু এটা স্ক্যান্ডিনিয়াম লিখিয়ে দিচ্ছি এগুলা, যে এ স্ক্যান্ডিনিয়াম প্লাস যদি হয় তখন কিন্তু ওর 3D0 হয়ে যায়। বা এখানে যখন তুমি কাজ করছো ওর কিন্তু 3D5 হয়েছে। বা তুমি যখন এখানে Mn3+ নিয়ে কাজ করতেছো ওর কিন্তু একদম কত ছিল 25 ছিল, 3 বাদ দিছো, তো আলটিমেটলি কত হয়েছে? আলটিমেটলি 3D4 হয়ে গেছে। সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তোমার আসলে জানা একটু আসলে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি একটু বুঝো, যে যখন তুমি এখানে কাজ করতেছো, ঠিক আছে, এখানে যখন তুমি কাজ করতেছো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য একটু দাঁড়াও, এখানে Mn ছিল, এই Mn এর ভিতরে হচ্ছে কি আসে? Mn এর ভিতরে হচ্ছে ম্যাঙ্গানিজের ভিতরে 3D6 3D5 4s2 এরকম ছিল। তাহলে যদি 3টা বাদ দেই তাহলে ঠিক আছে, হ্যাঁ এরকমই আসছে। ওকে, তাহলে এখন যখন তুমি কাজ করতেছো এই পার্টটুকুর ভিতরে কি হয়েছে? এই পার্টটুকুর ভিতরে ক্রোমিয়াম 3+ চলে আসছে। তো তোমরা জানো নরমালি কি হয় 3D5 4s1 হয়, 3টা বাদ দিছো তাহলে কত হয়ে যাবে? 3D3 হয়ে যাবে। সো আলটিমেটলি কিন্তু হচ্ছে এখানেও 3D3 পাওয়া যাচ্ছে। আমি এটা বলতে চাচ্ছি যে এই যে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত তোমাদের যদি একদম সরাসরি এরকম মনোযোগ দিয়ে আগে থেকে জানা থাকে যে ডি তে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে চিন্তা করো তোমাকে যদি ডাইরেক্টলি বলে এখানে কি 3D5 আছে, তাহলে তুমি কি ডাইরেক্ট বুঝবা না যে 3+3D5 কখন হয়? যখন এটা কত, যখন এটা হচ্ছে Fe3+ নিয়ে কাজ করতেছে, তাই না? বা তুমি যদি বলে দেয় যে এটা 3D0, তাহলে তুমি কি বুঝবা বলো তো? তখন এটা হচ্ছে এরকম ভাবে স্ক্যান্ডিনিয়াম হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় এগুলো একটু তোমাদের আগে থেকে শিখে ফেলা উচিত, তাহলে তোমাদের জন্য একটু ভালো হয় আর কি। হ্যাঁ, কারণ এক্সাম হলে কিন্তু মেইন খেলাটা টাইমের, বিশেষ করে এমসিকিউ টাইপের যেগুলো এক্সাম থাকবে ওইগুলা মেইন খেলা কিন্তু সবসময় টাইমের বেসিসে হবে। ওকে, সো একটু সাবধানে মনে করে রেখো, যত টাইম বাঁচাইতে পারো তত অন্য কোশ্চেনে তোমার টিকার পসিবিলিটি বেড়ে যাবে। কথা বুঝো নাই? ওকে, চলো তাহলে এবার সামনের দিকে একটু যাই। এই কোশ্চেনটা একদমই সহজ জিনিস, এখানে অরাম নিয়ে কাজ কারবার করতে হচ্ছে। এখন একটু ঠান্ডা মাথায় আগে একটু চিন্তা করো, হ্যাঁ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে অরাম নিয়ে যখন তুমি কাজ টাজ করতেছো সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্বর্ণ। এখন এই যে স্বর্ণটা আছে এই স্বর্ণ নিয়ে আমরা একটু ডিটেলসে কথাবার্তা বলতে চাই। তার আগে একটু ঠান্ডা মাথা আমাকে বলো তো ভাই, এই যে অরাম নিয়ে চিন্তা ভাবনা যখন করবো তখন সবচেয়ে ইম্পর্টেন্ট কি হয়ে যাবে বলতো? তার ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন বিন্যাস নিয়ে যখন তুমি কাজ করবা একটু চিন্তা করে দেখো, লাস্ট ইলেকট্রন যদি এস এ যায় তাকে বলি এস ব্লক, পি তে গেলে পি ব্লক, ডি তে গেলে ডি ব্লক, এফ এ গেলে এফ ব্লক, তাই না? এখন দেখো ভাই, তোমার জাস্ট ইলেকট্রন বিন্যাসের একদম বেসটাই যদি হচ্ছে জানা থাকে তাহলে কিন্তু এগুলো তোমার জন্য খুব আহামরি কোনো কোয়েশ্চেন না। কারণ দেখো ভাই, এই পার্টটুকুর ভিতরে যখন তুমি কাজ করতেছো তখন তোমার কি লাগতেছে? তখন তোমার জাস্ট এইটুকু লাগতেছে যে আলটিমেটলি কোন জায়গায় গিয়ে পুরো জিনিসটা শেষ হয়েছে, তাহলে এই কাজটা শেষ। ঠিক আছে, যেমন এখানে অরামের ইলেকট্রন বিন্যাসকে নিয়ে যখন তুমি কাজ করবা তখন ওর লাস্টে কি আসবে? ওর লাস্টে তুমি যখন কাজ করবা তখন আসবে হচ্ছে 4f14, এখানে চলে আসবে 5d10, আর এখানে চলে আসবে 6s1, এরকম চলে আসবে। তাহলে যখনই হচ্ছে এরকম চলে আসতেছে তখন খুবই ঠান্ডা মাথায় একটু জানতে হবে যে আমরা আসলে ঠিকঠাক মতো সবকিছু অ্যাপ্লাই করতে পারি কিনা। কারণ দেখো এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখে তুমি বুঝতেছো এটা কিন্তু অনেকটাই হচ্ছে ওই কপারের বেসের মতো কাজ করতেছে, তাই না? কপারের যে গ্রুপটা আছে ওটার মতো এটা। এখন খুবই ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, আমাকে বলো ইলেকট্রন কি আগে 4f এ যায়, নাকি আগে 5d তে যায়, নাকি আগে 6s এ যায়? কোনটাতে আগে যায়? ঠান্ডা মাথায় চিন্তা করো একটু। যেখানে 4f এর ভিতরে n+l এর ভ্যালুটা কত? 4 + 3 মানে হচ্ছে 7। এখানে যখন তুমি কাজ করতেছো n+l এর ভ্যালু কত বলো তো? 5 + 2 মানে হচ্ছে 7। আর এখানের মধ্যে কাজ করতেছো n+l এর ভ্যালু কত? 6 + 0 তার মানে হচ্ছে 6। তাহলে এবার ঠান্ডা মাথায় চিন্তা করো কোনটা কোনটা হচ্ছে। তাহলে এখন সবার আগে যাবে কোথায়? 6s এ। তাহলে 6s এ চলে গেল সবার আগে। তারপর কোনটায় যায় বলো তো? তারপর এই দুটার ভ্যালু হয়ে গেছে সেম, সো দেখতে হবে কার ভ্যালু লোয়ার।
n এর ভ্যালু লোয়ার কোন জায়গায় একটু চিন্তা করে দেখো তো। n এর ভ্যালু লোয়ার হচ্ছে আমার আলটিমেটলি 4f এর ভিতরে, সো এখানে হবে হচ্ছে 4f, আর সবার লাস্টে কি হবে, সবার লাস্টে এখানে চলে আসবে হচ্ছে 5d, সো এখানে কিন্তু ডি ব্লক এলিমেন্ট চলে আসতেছে, রাইট? তো এখন যেহেতু লাস্ট ইলেকট্রনটা কোথায় চলে আসছে, ডি তে চলে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ডি ব্লক এলিমেন্ট বলবো। সো অ্যানসার কোনটা হবে বলেন তো, অ্যানসার হবে এখানে ডি ব্লক মৌল। ঠিক আছে, সুন্দর করে আমরা ডি ব্লক মৌল নিয়ে কাজ করে ফেলছি। ওকে, সো এখন এই যে বিন্যাসটা যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি কখনো কি ব্যাপারটা বের করতে পারবা? পারবা, কিন্তু কিভাবে বের করতে পারবা, ওই যে ম্যাজিক নাম্বার। ঠিক আছে, তুমি জাস্ট সিম্পলি যদি কপারেরটা জানো, তোমার খালি এইটুকু জানা লাগতেছে যে কপারের গ্রুপের মধ্যে ও আছে। ঠিক আছে, তারপর খালি যোগ করে বের করে ফেলবা। ওই যে পরিচিত নামগুলো একটু মনে রাখতে বলছিলাম। ঠিক আছে, কে কোন গ্রুপে কাজ করতেছে ওটা যদি বের করতে পারো, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যায়। কথা ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা যদি একটু সামনের দিকে মুভ করি, তাহলে কি আছে, এবার আমরা হচ্ছে আধুনিকটা তো পড়ছি, এবার ওই যে বলছিলাম পুরাতন গুলা পড়তে হবে, কারণ ডিও বা অন্য যে ভার্সিটি গুলো আছে ওইগুলাতে কিন্তু পুরাতনটা অনুযায়ী হচ্ছে অনেক জায়গায় অনেক কোয়েশ্চেন হয়। তো আমরা এবার ওটা নিয়ে একটু কাজ করতে চাই। ঠিক আছে, তো এখানে কি বলছে একটু দেখো, মনে রাখবা পুরাতন নিয়মের দুইটা সেকশন আছে, সেগমেন্ট আছে দুইটা। একটা হচ্ছে তোমাকে রোমান যে হচ্ছে লেটার গুলা আছে, সে রোমান লেটার গুলা ইউজ করতে হবে ফার্স্ট কেস, আর সেকেন্ড হচ্ছে ওর সাথে কিছু সাব গ্রুপ নিয়ে কাজ করতে হবে। সাব গ্রুপ নামে একটা সেগমেন্টেশন আছে, ওইটা নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো আসলে কি করতে হবে, কেন করতে হয়, একটু বুঝায় বলি। তো পুরাতন সময় ব্যাপারগুলো অনেক সহজ ছিল। ওনারা বলছিলেন যে আমরা এত প্যারার মধ্যে যাবই না, খালি হচ্ছে কিছু যোগ বিয়োগ করবো, কাজ শেষ। এখন ওনাদের কাহিনী ছিল এরকম যে লাস্ট ইলেকট্রন যেটা আছে, এই লাস্ট ইলেকট্রনটা যদি হচ্ছে এস অথবা পি তে যায়, তাহলে ওটাকে আমরা বলি এ সাব গ্রুপ। আর যদি লাস্ট ইলেকট্রনটা যদি হচ্ছে ডি অথবা এফ এ যায়, তাহলে তাকে বলি বি সাব গ্রুপ। এটা ছিল ওদের একদম একদম ক্লিয়ার বেস। এখন এই যে বেসটা আছে, এটার উপর কাজ করে আমি কি করতেছি, খালি যোগ করতেছি। আধুনিক পর্যায়ে যেটা ওয়ান, এটা এখন পুরাতন সময় ছিল 1a, যেটা ছিল 2 সেটা কত 2a, কারণ কি s1 হইলে একটা, তাই হচ্ছে a সাব গ্রুপ, s2 হইলে কত 2a। আর এখানে যখন তুমি কাজ করতেছি যে b সাব গ্রুপ চলে আসছে, তখন তুমি বুঝবা যে এটা আসলে কোথায় চলে গেছে, এটা চলে গেছে হচ্ছে আলটিমেটলি d তে। ওই যে 4s1 3d1 এরকম টাইপের আছে না, স্ক্যান্ডিনেভিয়ান ক্ষেত্রে বা ওইরকম কেসে আছে। তো যখনই হচ্ছে এরকম d1 s2 এটা আসবে, তখন এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3b। ডি তে গেলে ওটা বি সাব গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, সেম কথাবার্তা হচ্ছে এটার জন্য সবগুলো ক্ষেত্রে সেম। এখন একটু ছোট্ট কথা দিকে ফোকাস করো, যখন তুমি কাজ করছো তখন প্রত্যেকটা জায়গায় এই যে সংখ্যাটা যোগফলটা কিন্তু সবসময় বসছে এখানে, যোগফলটা বসছে এখানে, যোগফলটা বসছে এখানে। কিন্তু এই 8 9 আর 10, এই 8 9 আর 10 যখনই হচ্ছে ইলেকট্রনের যোগফল 8 9 আর 10 হয়ে যায়, এগুলাকে পুরাতন সময় অবস্থান্তর মৌল ধরে নেওয়া হয়েছিল। এই জন্য এই 8 9 10 কে ওরা একই নামে রাখছে, দেখছো 8b 8b 8b, খেয়াল করছো কিনা যে তিনটা কিন্তু নাম একই। সো 8 9 আর 10 এর জন্য আমার সবসময় পুরাতন নিয়মে গ্রুপ নাম্বার কিন্তু একই ছিল। ঠিক আছে, আর এই সেটটার মধ্যে আবার সেম ইস্যু হয়ে গেছে যে যখন 10 এর বেশি হয়ে যায়, তখন শুধুমাত্র এস এর ভ্যালুগুলো কাউন্ট হয়। মানে আমি তোমাকে বলি, ধরো তোমার কাছে মোট ইলেকট্রন D10 S1 আছে, মানে সহজ কথায় বললে কপার আছে, বা ধরো তোমার কাছে জিঙ্ক আছে D10 S2 আছে, তখন তুমি শুধুমাত্র এস এর ইলেকট্রন নাম্বারকে কাউন্ট করে দিলেই তোমার কি চলে আসবে, এই 1b 2b চলে আসবে। ঠিক আছে, বাকিগুলো আবারও সহজ, এগুলো হচ্ছে পি ব্লক মৌল, যে এখন যেটা 13 এখন ওটা 3a, 14 4a, এগুলো হচ্ছে রুলস ফলো করতে হয় আর কি। তো আমি তোমাদেরকে একটু হচ্ছে এক্সাম্পল দিতে চাই, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে আই গেস। তো চলো এখানে কাজ করি আমরা একটু। তো এখন এখানে আছে ধরো বেরিলিয়াম, বেরিলিয়ামের একটু বিন্যাস কি 1s2 2s2, তাহলে লাস্ট গেছে 2 তে। তাহলে এবার কি বলছিলাম বলতো, এস আর পি এর ইলেকট্রন যোগ করতে হবে ফার্স্টে। সবসময় মনে রাখবা লাস্ট শেলের যে ইলেকট্রন, সেই শেলের ইলেকট্রন গুলো তোমরা যোগ করে দিবা। তাহলে বলো 2 আছে শুধুমাত্র, তাহলে লিখলাম রোমানে 2, লিখে ফেলছি 2। এবার লাস্ট ইলেকট্রন এস এ গেলে কোন সাব গ্রুপ হবে, যেহেতু এস এ গেছে তাহলে ওটা এ সাব গ্রুপ হবে। ঠিক আছে, আবার অ্যান্সার দেই। ধরো তোমার কাছে এখন নাইট্রোজেন আছে, এখানে আছে 1s2 2s2 2p3। তাহলে এবার তো খেয়াল করো তো ভাইয়া কি হচ্ছে, এবার লাস্ট শেলের মধ্যে 2s2 আর 2p3 দুটোর যোগফল আছে। তাহলে কি বলছিলাম, এস আর লাস্ট শেলের গুলো যোগ করতে হবে, যোগ করে তাহলে এই যে এস আর পি যোগ করলে কত হচ্ছে বলতো, 2 আর 3 যোগ করলে 5, তাহলে লেখো 5। আর কি বলছিলাম, যেহেতু লাস্ট ইলেকট্রন এস বা পি তে গেছে কোন সাব গ্রুপ, এ সাব গ্রুপ, তাহলে এবার 5a বসায় দাও, কাজ শেষ।
ঠিক আছে, খালি যোগ করবা আর বসাবা, কাহিনী খতম। হ্যাঁ, এবার তাহলে একটু সামনের দিকে যাই। তাহলে এখানে আবার কি হয়েছে, এই বেরিলিয়াম গেল, নাইট্রোজেন গেল। এখন যদি তুমি হচ্ছে এখানে সামনের দিকে যাও এবং এখানে যদি তুমি স্ক্যান্ডিনিয়াম নিয়ে কাজ করো, তাহলে তুমি এখানে দেখবা কি লাস্টে কি আসে, লাস্টে আসে 3d1 4s2। তাহলে আবারও যোগ করো, লাস্ট শেল গুলো যোগ করে ফেলো, লাস্টে দুটো যোগ করলে কত হয়, 2 আর 3 যোগ করলে কত হয়, 3 হয়ে, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়ে যায়। কিন্তু এবার লাস্ট ইলেকট্রন কোথায় যায় বলতো, ডি তে যায় না। যেহেতু লাস্ট ইলেকট্রনটা ডি তে চলে গেছে, এই জন্য এটাকে কি বলবো আমরা, বি সাব গ্রুপ বলবো, তাই না? এবার সুন্দর করে এখানে বি বসাই দিবা, কাজ শেষ। ঠিক আছে, বা তুমি যদি আবার একটু কাজ করতে চাও তাহলে এবার ক্রোমিয়াম নিয়ে কাজ করো। ক্রোমিয়ামের মধ্যে লাস্টে কি আসে বলো তো, এখানে 3d5 4s1। তাহলে বলো এই 5 আর 1 যোগ করলে কত হয়ে যায় বলো তো, 6। আর ইলেকট্রন যেহেতু হচ্ছে কি হয়েছে আমার ডি তে গেছে, তো এটা কত সাব গ্রুপ হয়ে যাবে, এটা কিন্তু বি সাব গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আবার একটু কাজ করে দেখো। কি বলছিলাম যে ওই যে যোগফল 10 এর বেশি হয়ে গেলে কি হয়, চলো তাহলে এবার কাজ করি। এবার ধরো তোমার কাছে ফেরাম আছে, ফেরামের মধ্যে কি হয়েছে 3d6 4s2 আসে লাস্টে, মানে আগের পোর্শন কিন্তু আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আগেই বলে রাখি যে আগের পোর্শনটুকু কিন্তু আছে, শুধুমাত্র হচ্ছে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে লাস্টের টুকু জানলে আমি করতে পারতেছি। তাহলে কি বলছিলাম, এখানে ধরো এটা আছে, এখানে নিকেল আছে, নিকেলের মধ্যে কত হয়েছে 3d7 4s2, বা এখানে হচ্ছে সরি নিকেল এটা, আর এটা হচ্ছে কোবাল্ট, আর এখানে কত আছে 3d8 4s2। এবার তুমি একটু যোগ করে দেখো ভাই, এখানে প্রত্যেকটার জন্য দেখো প্রথমটার জন্য যোগফল কত আসছে, এই 6 আর 2 যোগ করলে যোগফলটা আসবে হচ্ছে 8। 7 আর 2 যোগ করলে যোগফল কত আসবে 9। এই 8 আর 2 যোগ করলে যোগফল কত আসবে 10। আমি কিন্তু বলছিলাম যে এই ডিআরএস এর ইলেকট্রন যতই আসুক না কেন, তুমি যদি হচ্ছে সবগুলা যোগ করে যোগফল 8 9 10 পাও, সবগুলোর জন্য কিন্তু গ্রুপ নাম্বার একই। সেটা কত বলতো, সেটা হচ্ছে 8b। এই কথাটাই কিন্তু আমি আগের পেজে বলে আসছিলাম। ঠিক আছে, আর লাস্টে কি বলছিলাম, লাস্টে বলছিলাম এই যে কপারের ক্ষেত্রে যে এরকম কাজ করে তুমি এখানে 3d10 4s1 পাচ্ছ, বা ধরো তুমি এখানে কি পাচ্ছ জিঙ্কের জন্য, এখানে যখন কাজ করতেছি এখানে 3d10 4s2 পাচ্ছ। তাহলে এখানে কি হয়েছে, এখানে 3d10 আর 4s2 যদি 4s1 যদি থাকে জনগণ, তাহলে কি হবে, তাহলে এখানে হচ্ছে শুধুমাত্র যোগফলটা যেহেতু 10 প্লাস 1 করলে 11, মানে 10 এর বেশি হয়ে গেছে, তখন শুধুমাত্র এস এরটা কাউন্ট হয়। তাহলে এটা কত হবে বলতো 1। বাট লাস্ট ইলেকট্রন কিন্তু আলটিমেটলি কই গেছে, ডি তে গেছে। সো কোন সাবগ্রুপ হবে, বি সাবগ্রুপ হবে। একইভাবে আবার করো, যে এই 10 আর 2 যোগ করলে কত হয়ে গেছে, 10 আর 2 যোগ করলে এখানে 12 হয়ে গেছে। তাহলে শুধুমাত্র কে কাউন্টে আসবে, এস এরটা। এই সেটটা কাউন্ট করলে এটা হয়ে যাবে 2। রোমান নাম্বার লেখার জন্য এই সেটটা কাউন্ট আসছে। কিন্তু লাস্ট ইলেকট্রন আলটিমেটলি কি 4s নাকি 3d, ভালো করে বুঝো। লাস্ট ইলেকট্রন কিন্তু স্টিল কই গেছে, স্টিল কিন্তু হচ্ছে আমার 4s হয়ে 3d তে গেছে। সো যেহেতু ডি ব্লক, তাহলে কোন সাবগ্রুপ হবে, বি সাবগ্রুপ। সো এখানে সুন্দর করে 2b লিখে দাও। ঠিক আছে, এটা কিন্তু 2b। হ্যাঁ, কেউ কিন্তু আমার মনে করো না যে ভাই এটা হচ্ছে 11 লিখে ফেলছে আবার। ঠিক আছে, এগুলো কিন্তু এরকম যাবে। ওকে, সো এই হচ্ছে আমার একদম বেসিক ব্যাপারটা আর কি। ঠিক আছে, সো এখানে আমরা যোগ করে করে কাজ করছি, এখানে অনেক কিছু বুঝাইছি। সো আমার এত কিছুর মেইন সাম আপটা ছিল যে পুরাতন সময়ের রুল গুলা অনেকটা যোগ ফলে বেসিসে করে, যোগ করবা তুমি সুন্দর করে রোমান নাম্বার লিখবা, কাজ শেষ। ঠিক আছে, তো পরের সেকশনে যদি আমি একটু কাজ করি তাহলে দেখো একটু এই পার্টটুকুর ভিতর কিছু কোশ্চেন সলভ করতে চাই। কি বলছে, মুদ্রা ধাতু কোন গ্রুপটাকে বলা হয়। তাহলে এবার তোমরা আমাকে বলো তো ভাই, মুদ্রা ধাতুর মধ্যে কে কে ছিল বলো তো, কপার, তারপর হচ্ছে সিলভার, তারপরে কে ছিল, অরাম। এটা ছিল তাই না, একটু আগে করে আসছি আমরা এগুলা। কপারের মধ্যে লাস্টে কি আসে, কপারের মধ্যে লাস্টে আসে এখানে 3d10 4s1। এখানে লাস্টে কি আসে, এখানে আসে 4d10 5s1। এখানে লাস্টে কি আসে, এখানে লাস্টে আসে 5d10 6s1, যেটা একটু আগে তোমরা করে আসছো। সো এখন তো খেয়াল করো ভাই, এগুলা ক্ষেত্রে যখন তুমি ফোকাস করতেছো, প্রত্যেকটা লাস্টে কি আসছে বলতো, এই যে D10 আর S1 চলে আসছে। তাহলে এবার তোমরা আমাকে বলো, প্রত্যেক ক্ষেত্রে তাহলে 10 আর 1 যোগ করলে যোগফল জানি কত হয়ে যাচ্ছে, 10 আর 1 যোগ করলে যোগফল 11 হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র কোনটা কাউন্টে আসবে বলছিলাম বলতো, শুধু এস এর ইলেকট্রন দিয়ে আমরা কি করি বলতো, এই রোমান লেটারটা নিয়ে কাজ করি, রাইট? তাহলে বলো এস এর ইলেকট্রন কয়টা আছে এখানে, একটা। তাহলে এবার সুন্দর করে বসা হচ্ছে 1। আর লাস্ট ইলেকট্রন যেহেতু হচ্ছে কোথায় যায়, লাস্ট ইলেকট্রন যেহেতু হচ্ছে এখন আমার ডি তে চলে যাচ্ছে, তো অবশ্যই এটা হয়ে যাবে বি সাবগ্রুপ, এটা হয়ে যাবে 1b। তাহলে এবার খুঁজো 1b কোথায় আছে, 1b এই প্রথমটায় আছে। সো आंसर হবে 1b। সহজ হিসাব, ঠিক আছে, সহজ না? সো একটু মাথা খাটাইতে হবে, একটু মাথা খাটালে আসলে আমরা পারবো। ওকে, তারপরে করে ফেল ভাই। কি হইছে, পর্যায় সারণী এবার 2b গ্রুপের ভিতরে কোন মৌলটা আছে। তাহলে এবার জনগণ তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাই, 2b, তাহলে আগে বুঝো বি সাব গ্রুপ, তার মানে লাস্ট ইলেকট্রন ডি তে যাইতে হবে। কিন্তু আমরা কি বলছিলাম যে ডি
আর এস এর যোগফল, সরি, এই যে ডি আর এস এর যে যোগফলটা আছে, এই এস এর যোগফলটা নিয়ে কাজ করতে হবে। যদি ডি এবং এস এর যে যোগফলটা আছে, এই যোগফলটা যদি 11 হয়, 11 হয়, তাহলে তাকে আমরা কি বলি? তাহলে তাকে আমরা বলবো হচ্ছে 1b। আর যদি হচ্ছে এই যোগফলটাই 2 হয়, 12 হয়, তাহলে কত নিব? 2b নিব, রাইট? এটা কিন্তু আগের পেজে অনেকবার বলছি, ঠিক আছে? তো এখন তোমরা আমাকে বলো, এখানে চাইছে হচ্ছে 2b, তাহলে অবশ্যই যোগফল কত হইতে হবে? ডিআরএস এর যোগফল, ডিআরএস এর যোগফল হইতে হবে হচ্ছে আলটিমেটলি আমার কত? আলটিমেটলি আমার হইতে হবে হচ্ছে এই 12। তাহলে এবার বলো তো ভাই, এখানে জিঙ্ক আছে, জিঙ্কের লাস্টে কত কত আসে? 3d10 4s2। তাহলে ভাই 10 আর 2 যোগ করলে 12 হইছে? হইছে। তাহলে এবার ওর যে গ্রুপটা, ওটাকে তাহলে আমরা গ্রুপ 2b বলতে পারবো না? পারবো কিন্তু। সো এটা কিন্তু এই নাম্বারটা অ্যানসার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভাই সেকেন্ডটা কি হয়, কিন্তু চেক করা তো দরকার, তাই না? এখন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের লাস্টে আসে 4s2, ডি তো নাই ওর মধ্যে, ঠিক আছে? 3d কিন্তু 0 অবস্থায় আছে, সো এটা কি হবে? হবে না, বাদ। আবার এখানে দেখো নিকেল আছে, নিকেলের মধ্যে মাত্র করে আসছো 3d7 4s2 ছিল, আগের পেজে করছো, তাই না? 7 যোগ করলে কত হয়? হয় না, তাহলে এটা কত হয়ে যায়? 8b হয়ে যায়, তাহলে এটাও তো হচ্ছে না, তাহলে এটাও বাদ। তারপর লাস্টের ক্ষেত্রে সোডিয়াম, সোডিয়াম তো দেখো তো ভাই কত হয়, এটা লাস্টে চলে আসবে এটা 3s1, 3s1 মানে কি? এটা 1a গ্রুপের অংশ, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অ্যানসার কিন্তু কোনটা বলো তো? অ্যানসার কিন্তু প্রথমটা। সো আমি কিন্তু দুইটাই জাস্ট রিভিশন করে দিলাম, কারণ আমি জানি এটা বলার পর অনেকে মাথায় আসবে যে ভাই বাকিগুলো হবে কি হবে না। সো আমি এটা অ্যানসার ঠিক আছে কেমনে বের করবো এক্সাম হলের জন্য বলছি, বাকিগুলো করে ফেলবা। আমি তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে তোমার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এই কোশ্চেন গুলার ক্ষেত্রে সবগুলা মৌল ধরে ধরে করার দরকার নাই, একটু বুঝছো কিনা দেখো তো। আমি তো সবগুলার প্রত্যেকটা অপশন চেক করি নাই, আমি এখানে প্রত্যেকটার প্রথমটা বা দ্বিতীয়টা করে করে দেখছি, ঠিক আছে? দেখো যদি এই জিনিসটা তুমি প্রথমটা ভিতরে পাও, তাহলে তুমি বাকিগুলো চেক করতে পারো, কিন্তু এখানে আর এখানে বইগুলো তুমি পাওই নাই, তুমি তো জানোই হয় নাই। তো বাকিগুলোকে চেক করার দরকার আছে, অপশনগুলো বাকি মৌল চেক করার দরকার আছে নাই? কিন্তু কথা বলতে পারছি? ওকে, তাহলে দেখো ভাই এবার সামনের দিকে যদি একটু যাই, তাহলে এবার এখানে কি কোশ্চেনটা করছে যে পর্যায় সারণী কোন গ্রুপগুলোর ভিতরে ধাতু এবং অধাতু দুইটা পোর্শনই আছে। তাহলে এবার দেখো ভাই, ধাতু এবং অধাতু দুইটা পোর্শনে কি বলছিলাম? ওই যে গ্রুপ 13 থেকে 18 ওই পোর্শনটুকুর ভিতরে আছে। তাহলে এবার আমাকে বলো তো, এই যে আমাদের গ্রুপ 13 টু 18 যে পোর্শনটুকু আছে, গ্রুপ 13 টু 18, এটাই বর্তমানে পুরাতন সময় কি কি ছিল বলতো? পুরাতন সময় ছিল হচ্ছে 3a থেকে আলটিমেটলি কত বলতো? আলটিমেটলি হচ্ছে 7a পর্যন্ত, বা তুমি হচ্ছে 0 গ্রুপ পর্যন্ত ধরতে পারো, যে 7a হয়ে সে 0 গ্রুপ পর্যন্ত হচ্ছে চলে গেছিল, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আছে। তাহলে এখন আমাকে বলো 0 গ্রুপ মানে কি? ওই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আর কি, হ্যাঁ, ওই যে তুমি হচ্ছে নিয়ন, আর্গন, এগুলা যে বলো, এগুলা কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ওইগুলাকে পুরাতন সময় 0 গ্রুপ বলা হইতো আর কি, বা এইটাও বলা হয় মাঝে মাঝে। তো এখন দেখো ভাই, এখন লিখে দিই এখানে নিষ্ক্রিয় গ্যাস ওয়ার্ডটা, অনেক সময় মনে থাকবে না, যে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপকে অনেক সময় 0 গ্রুপও বলা হয়, 0 গ্রুপও বলা হয়, ঠিক আছে? 0 গ্রুপও বলা হয়। আচ্ছা এবার তাহলে খেয়াল করো ভাই, এখন এখানে 3a থেকে 7a পর্যন্ত বা 0 গ্রুপ পর্যন্ত কোন অপশনটা আছে চিন্তা করো তো ভাই। এখানে 1a আছে, 2a আছে, তাহলে এটা বাদ, এটা হচ্ছে না। তারপর এখানে দেখো ভাই, এখানে 2a আছে, তার মানে এটাও বাদ, এটাও হচ্ছে না, কারণ 2 এর সবগুলাই ধাতু, এখানে অধাতু বলতে কিছু নাই। আচ্ছা তারপর আমাদের কি হয়েছে, এখানেও আবার 2a চলে আসছে, তাহলে এটাও বাদ, এটাও হচ্ছে না। তাহলে একমাত্র 3a থেকে 7 বা 8a পর্যন্ত শুধু এই অপশনটা আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। কথা বুঝতে পারছি? সহজ কিন্তু একদম, ঠিক আছে? দেখো সবকিছু একদম পুরো ম্যাথমেটিক্যাল চিন্তা করে যদি করো, ইজি মিলে যাবে। ওকে, তাহলে চলো পরেরটার মধ্যে চলে যাই। এবার তারা দেখো এই যে গ্রুপগুলো চলে আসছে, এগুলার সাধারণ ইলেকট্রন বিন্যাস জানাটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে ইলেকট্রন বিন্যাস যেটা আছে, এই ইলেকট্রন বিন্যাসের যে পোর্শনটুকু আছে, এটা যদি তুমি ঠিকঠাক মতো ধরতে না পারো, তাহলে আসলে অনেকগুলো কোশ্চেন তোমার ভুল হবে, ঠিক আছে? এখানে ইলেকট্রন বিন্যাস জিনিস চলে আসছে। এখন তাহলে খেয়াল করো ভাই, কোশ্চেন কিভাবে আসবে, যে তোমাকে বলবে 13 নাম্বার গ্রুপ আছে, ওর জেনারেল মানে হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? তোমাকে বলতে পারতে হবে এটা কত, এটা হচ্ছে আমার NS2 NP1, বা 14 যদি হয় তাহলে গ্রুপ নাম্বার কোনটা, NS2 NP2, বা তোমার যদি হচ্ছে 16 হয় তাহলে গ্রুপ নাম্বার কোনটা, এটা বলতে পারতে হবে, ঠিক আছে? বা 17 বা 18 যদি হয় তাহলে গ্রুপ নাম্বার কত, এটা বলতে পারতে হবে, ঠিক আছে? সো এইগুলা ক্ষেত্রে আরেকটু বেস করে কেমনে আসে আমি বলি। গ্রুপ 1 কে কি ধাতু বলা হয় মনে আছে? গ্রুপ 1 কে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু। তো পরীক্ষার হলে একদম সরাসরি কোশ্চেন আসবে যে ক্ষার ধাতু যেটা আছে সেটার ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি, বা তোমাকে কোশ্চেন করবে গ্রুপ 2 কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু, তাহলে কোশ্চেন করবে মৃৎ ক্ষার ধাতুর যেটা আছে সেটা সাধারণ ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি,
ঠিক আছে, বা এই সাইডের মধ্যে যখন তুমি কাজ করবা তখন দেখবা যে 17 18 এগুলো আছে। এই যে হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপ নিচের কোনটি, চালকোজেন নিচের কোনটি, নিষ্ক্রিয় গ্যাস নিচের কোনটি, ঠিক আছে। তো এইগুলা ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসগুলো অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এটা আরেকটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি বলি, ধরো তোমার কাছে ব্রোমিন আসছে, এখন তুমি যদি এটা নাও জানো যে ব্রোমিনটা জাস্ট সিম্পলি তোমার ইলেকট্রন সংখ্যা মনে নাই, কিন্তু তোমার এইটুক মনে আছে যে ভাই কি হয়, আমরা এটুকু জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? তাহলে ফ্লোরিন কত, ফ্লোরিন ছিল আলটিমেটলি সেকেন্ড শেলে, ক্লোরিন কত ছিল থার্ড শেলে, তারপরটা কি থাকবে, ব্রোমিন থাকবে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তাহলে এখন ব্রোমিন যদি জানো তুমি যে ও হচ্ছে কি ফোর্থ শেলে আছে, আর এখানটার ভিতরে তার সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম টাইপের হয়, তাহলে 4s2 4p5 লিখলেই কাজ শেষ না? ঠিক বলছি কিনা? তাহলে আমার কিন্তু কষ্ট করে আর বের করার দরকার হচ্ছে না, ঠিক আছে। সো সাধারণ ইলেকট্রন বিন্যাস জানলে আর পর্যায়টা জানলে খুব ইজিলি ইলেকট্রন বিন্যাস কিন্তু এমনি লিখে দেওয়া যায়। কথা বুঝতে পারছি আমি? ওকে, নাইস। তাহলে এবার দেখো ভাই, এখানে যখন কাজ করতেছি পরেরটার মধ্যে এই যে সবকিছু বলা আছে, এই পেজটা হচ্ছে আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ তে কোশ্চেন আসে। এবারটা কি, এই যে মাত্র যেটা বলছিলাম যে এখানে যখন কাজ করবা, ক্ষার ধাতু যেটা আছে তাকে আমরা বলি গ্রুপ 1, এর মৌল সংখ্যা হচ্ছে 6টা, লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়াম পর্যন্ত আছে। তারপরটার মধ্যে কি হয়েছে দেখো, তারপরটার মধ্যে এখানে মৃৎ ক্ষার ধাতু চলে আসছে, সেখানে গ্রুপ 2 কে বলা হয়, তোমরা সবাই জানো। বাই দ্য ওয়ে, ক্ষার ধাতুকে ক্ষার ধাতু কেন বলে, কারণ এই যে সোডিয়াম বা যে কোনো কিছু পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন ক্রিয়েট করছে, ঠিক আছে, ক্ষার উৎপন্ন করে, তাই এটা কি, এটা ক্ষার ধাতু। আবার একইভাবে তুমি ক্যালসিয়াম নিয়ে কাজ করে দেখো, সেম ওয়েতে ক্ষারও হবে। আবার ওর যে বিভিন্ন যৌগগুলো আছে, এই যৌগগুলো কিন্তু মাটিতেও পাওয়া যায়, ঠিক আছে, মাটিতে পাওয়া যায়। সো এই জন্য কিন্তু ওকে মৃৎক্ষার ধাতু বলা হয়। বা তোমার নরম ধাতু যেগুলো আছে সেগুলো কি ইজিলি হচ্ছে আমার কাজ করা যাচ্ছে, সেখানে গ্রুপ 8 নিয়ে আমরা কাজ 4টা নিয়ে কাজ করছি, গ্রুপ 1 আর 2 সবগুলোই একটা নরম ধাতু হিসেবে কাজ করে। আর মুদ্রা ধাতু তো মাত্রই পড়লা, ওই যে কয়েন টস করে এগুলো করা হয়, ঠিক আছে, এই যে মাত্র বললা যেখানে ভিতরে কি হয়, কপার, সিলভার, অরাম, এগুলো প্রত্যেকটার মধ্যেই কাজ করতেছে। তো এরপরে কি হয়েছে, নিক্টোজেন বা হচ্ছে শ্বাসরোধকারী আছে, এটা হচ্ছে রিসেন্ট টাইমে অনেক ভালো ইম্পর্টেন্স দিয়ে আসতেছে, ভালো করে পড়ো। সেটা হচ্ছে নাইট্রোজেনের যে গ্রুপটা আছে, ওই নাইট্রোজেনের গ্রুপটা কিন্তু হচ্ছে নিক্টোজেন বলা হয়, কারণ ওরা শ্বাস রোধ করতে পারে, ঠিক আছে। এরপরটা আমাদের কি আছে, চ্যালকোজেন বলা হয় বাকরিক উৎপাদনকারী, এটা হচ্ছে এই যে সালফারের যে গ্রুপটা, অক্সিজেন সালফারের যে গ্রুপটা, ওটাকে আমরা চ্যালকোজেন বলে থাকি। আর লাস্ট এখানে কি আছে, হ্যালোজেন, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অলমোস্ট প্রতি বছরই হচ্ছে এগুলা থেকে একটা কোশ্চেন অবশ্যই আসে, ঠিক আছে। পরের পেজে আরো আছে, সেটা হচ্ছে আরো হচ্ছে এরকম চলে আসছে, দেখো এখানের মধ্যে কি হয়েছে, এই যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কাজ করা হয়েছে, এটা পড়বা। তারপরে যে বিরল মৃত্তিকা, এটাই হচ্ছে ভালো করে একটু পড়ো, হ্যাঁ, কেন জানি মনে হইতেছে এটা হচ্ছে মানে রিসেন্ট টাইমে আসা উচিত, কারণ ল্যান্থানাম একটা নেম একটু লাস্ট কয়েক বছর একটু কম আসতেছে, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু হচ্ছে কোভিড মানে পোস্ট কোভিড সিচুয়েশন ছিল এই জন্য কম আসছে, কিন্তু তোমাদের সময় মনে হচ্ছে চলে আসবে, কারণ বাকি সব টাইম আসলে কভার হয়ে গেছে। সো নতুন কোশ্চেন করলে আসলে এই সাইডে এখন যাওয়া লাগবে। আর এখানে অপধাতু চলে আসছে, এই অপধাতু ভালো করে পড়বা। তারপরে এখান থেকে এই যে পোর্শনটুকু, নিচের যে পোর্শনটুকু আছে না, এই যে পোর্শনটুকু, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সাইডটা, মানে এই যে এই সাইডটা মানে কয়টা করে আছে, কোন কোন মৌল আছে, বুঝছো, এই সাইডটা খুব ভালো করে জানতে হবে, কারণ এই যে আমার হচ্ছে দুষ্ট মৌল হাইড্রোজেন, বা হচ্ছে যে চৌম্বক ধর্ম কার কার মধ্যে আছে, বা নিকৃষ্ট ধাতু কোনগুলা, বা হচ্ছে আমার আলটিমেটলি এই যে এই কোশ্চেনটা তরল অধাতু, এটা কিন্তু খুবই আসে পরীক্ষায়, ঠিক আছে, তরল অধাতু নিচে কোনটি, এটা পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে। তো একটু সাবধানে এগুলো পড়তে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, তাহলে আমরা দেখবো এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, আর এটা হচ্ছে মাস্ট, মানে এটা পড়তেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো মাফ নাই, এটা যে কোনো জায়গায় যে কোনো কেসে আসতেই পারে, হ্যাঁ। সেটা কি, এই যে এই তথ্যগুলাই, যে আমার সবচেয়ে হালকা ধাতু কোনটা, লিথিয়াম, বা তোমার তরল অধাতু কোনটা, ব্রোমিয়াম, তোমার সবচেয়ে হালকা মৌল কোনটা, দেখো কিন্তু একটা হচ্ছে হালকা ধাতু তখন লিথিয়াম, আর হালকা মৌল যদি বলে তাহলে হাইড্রোজেন। সাবধান, খুব সাবধান, এটা হালকা মৌল হইলে হাইড্রোজেন, হালকা ধাতু হইলে কে, লিথিয়াম। আবার দেখো ভারী ধাতু কোনটা, ভারী তরল কোনটা বলতো, সেটা হচ্ছে আমার এই যে পারদটা, বা সবচেয়ে ভারী ধাতু কোনটা, অসমিয়াম, তাই না। বা এখানে কি তেজস্ক্রিয় ধাতু কোনটা, বেরিয়াম। এখানের মধ্যে কি আছে, সবচেয়ে তড়িৎ ধনাত্মক 1A গ্রুপটা, মানে গ্রুপ 1 যেটা আর কি, হ্যাঁ, গ্রুপ 1, ওই যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম,
তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এই যে গ্রুপটা আছে ওই গ্রুপটা আর কি, ঠিক আছে। তারপরে স্যার কি আছে, ঘাত সহ সবচেয়ে বেশি, মানে কারে ইজিলি পিটায় পিটায় অন্য জিনিসে কনভার্ট করা যায় সেটা। তারপর হচ্ছে কি সবচেয়ে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক গ্রুপ কোনটা, 17, হ্যাঁ ওই যে গ্রুপ 17 মানে হ্যালোজেনের যে গ্রুপটা আছে সে হ্যালোজেনের গ্রুপটা। বা এখানে সবচেয়ে নমনীয় কোনটা, প্লাটিনাম। এখানে সবচেয়ে তড়িৎ ধনাত্মক কোনটা, সেটা হচ্ছে ফ্রনজিয়াম, গ্রুপ 1 এর লাস্টেরটা আর কি, ঠিক আছে। এই সাইডে কি আছে, উচ্চ গলনাঙ্ক, এটা হচ্ছে টাংস্টান, এটা ভালো করে পড়ো, ঠিক আছে। এই সাইডে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, এটা তো মাস্ট, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি আসে এক্সামে। নিচে কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, এই যে তড়িৎ ঋণাত্মক মৌল আর এই সাইডে হালকা ধাতু, এগুলো এক্সামে প্রচুর আসে, ঠিক আছে। নিম্ন গলনাঙ্ক আর হচ্ছে সবচেয়ে মূল্যবান ধাতু, এই দুটো একটু কম পড়লেও চলে, কারণ বিগত অনেক বছর এটা কোনদিন পরীক্ষা আসে নাই আসলে। বাট বাকি যেগুলো আছে ওই সবগুলো আসলে একটু ভালো করে পড়তে হবে, বুঝছো, কারণ এক্সামে প্রচুর পরিমাণ কিন্তু চলে আসে এগুলা। সো এখন দেখো ভাই, তাহলে এখন কি হয়েছে, নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়। এখন তোমাকে একটু বুঝায় বলি, এখানে অক্সিজেনের ভিতরে আমার গঠনটা এরকম, নাইট্রোজেনের ভিতরে গঠনটা এরকম, এখানে ক্লোরিনের ভিতরে গঠনটা এরকম, আর এখানে ফ্লোরিনের ভিতরে গঠনটা এরকম। তা তোমার কাছে কি মনে হয় ভাই বলতো, এই সবগুলোর ভিতরে যার কাছে বন্ধন সবচেয়ে বেশি ও কি সবচেয়ে কম বিক্রিয়া করবে না, তাই না? আর যে সবচেয়ে কম বিক্রিয়া করে ওই তো কি নিষ্ক্রিয় গ্যাস, তাই না? এখানে ছোট্ট ইনফরমেশন দিয়ে ফেলি ভাই, যে ও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস না, ও তুলনামূলকভাবে নিষ্ক্রিয়, মানে তুলনামূলকভাবে কম বিক্রিয়া করে। যেমন তোমরা সবচেয়ে ইজি এক্সাম্পল নিতে পারো যে ভাই বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন আছে, বাট ওরা কি বিক্রিয়া করে? করে না কিন্তু। কেন বিক্রিয়া করতেছে না? কারণ নাইট্রোজেনটা অনেক নিষ্ক্রিয়। কখন বিক্রিয়া করবে? যখন বজ্রপাত হয়। বজ্রপাত হলে কি হয়, নাইট্রোজেন তখন কিন্তু বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি বানায় ফেলে, তোমরা 99 পড়ছো এটা, ঠিক আছে, সেটা মাথায় রেখো। পরেরটার মধ্যে কি বলছে, সবচেয়ে হালকা ধাতু, দেখছো এটা কিন্তু ফোকাস, হালকা মৌল না কিন্তু হালকা ধাতু। হালকা মৌল বললে হাইড্রোজেন, হালকা ধাতু বললে লিথিয়াম, ঠিক আছে, খুব সাবধানে অ্যান্সার দিয়ে গেল, ওকে। পরেরটা যাই, পরেরটার মধ্যে কি বলছে, কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায় নিচের কোনটি। তাহলে বলতো কক্ষ তাপমাত্রায় কোনটা তরল অবস্থায় পাওয়া যায়, এক্স্যাক্টলি এটা কিন্তু হচ্ছে পারদ অ্যান্সার হয়ে যাবে, আগের পেজেও বলছি, কারণ দেখো এটা কিন্তু হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্যাস, এটা গ্যাস, এবং এটাও কিন্তু কি গ্যাস। তাহলে একমাত্র লিকুইড হিসেবে কারে পাওয়া যাবে, লিকুইড হিসেবে একমাত্র পাওয়া যাবে হচ্ছে এই মার্কার কি, তাই না, মার্কার পাওয়া যাবে। তো কেউ যদি মনে করো যে হচ্ছে জানতেও চাও বা মনে রাখতে চাও, তাহলে ওই যে আমাদের ছোটবেলায় থার্মোমিটার মাপতাম না, মনে আছে থার্মোমিটার, ওটা ভেঙে দেখতে পারো ভাই, যদি তোমার কাছে অনেক টাকা থাকে, ভাঙলে তুমি দেখবা কি ওটার ভেতর থেকে পারদ বের হয়ে গেছে। তো ওই পারদ বের হয়ে গেলে ওটা কিন্তু দেখবা কক্ষ তাপমাত্রা তরল অবস্থায় থাকতেছে। বাট তুমি যদি আয়োডিনকে নিয়ে আসো তখন ওটা কিন্তু কঠিন অবস্থায় থাকবে, তুমি ল্যাবে দেখতে পারো, ঠিক আছে। তো এখানে আমাদের কাজ করতেছি, সবচেয়ে ভারী কোনটি, সবসময় মনে রাখবা সবচেয়ে ভারী কোনটা হবে, অসমিয়াম হবে, ঠিক আছে, মাত্রই পড়ে আসছে আগের পেজটার ভিতরে। সবচেয়ে ভারী কোনটা, সবচেয়ে ভারী কিন্তু এই যে দেখো এই পেজটা কিন্তু এখানে বলা আছে, সেখানে কি সবচেয়ে ভারী ধাতু কোনটা বলতো, অসমিয়াম। আর যদি ভারী তরল বলতো তখন হয়তো মার্কারি। এগুলোর মধ্যে কিন্তু ফোকাস করতে হবে, হ্যাঁ, ভারী ধাতু ভারী তরল, এখানে কিন্তু শুধু ভারী বলছে, ঠিক আছে, আমরা অসমিয়াম ধরে নিতে পারবো, সমস্যা নাই। যদি তরল বলে দিত তখন আমরা মার্কারিকে লিখতাম, কথা বুঝতে পারছি, ওকে। তাহলে এখন দেখো কি হয়েছে, এবার এই পার্টটুকুর পরে যদি একটু সামনের দিকে যাই, তাহলে এবার মুদ্রা ধাতু নিচের কোনটি, এটা তো অনেকবার পড়ছে আছে ক্লাসে, কি ছিল বলতো, কপার, সিলভার এবং তার সাথে কি অরাম। তাহলে এখানে কে কে আছে, এখানে এই যে এই গ্রুপটা, তাই না, এই গ্রুপটা, ঠিক আছে। এখন দেখো ভাই এটা বন্ধু পড়ে ফেলছি, কারণ আগে আগে ইলুমিনা সহ করাইছিলাম, এখন একটু দেখাই দেওয়া, নিচে কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। মাত্রই বলে আসছিলাম কি বলতো, যে আমার আয়োডিনটা থাকবে সলিড অবস্থায়, আমার ফ্লোরিনটা থাকবে গ্যাস অবস্থায়, আমার ক্লোরিন থাকবে গ্যাস অবস্থায়, আর এখানে ব্রোমিন থাকবে কি লিকুইড অবস্থায়। তাহলে বলো তো ভাই কোনটা অবস্থায় কাজ করতেছে, বলো কোনটা চাইছে ওরা, ওরা চাইছে হচ্ছে কঠিন অবস্থা। তাহলে কঠিন অবস্থার নিচে কোনটা হবে বলতো, এই আয়োডিনটা হয়ে যাবে। সো ভাই খুব ফোকাস করে কাজ করতে হবে কিন্তু ভাই, দেখো, কারণ এগুলো প্রত্যেকটা আমি লিখে দিয়েছি একটা রিজনে, যে এখন এখানে কঠিন আসছে, তোমার তরলতা আসতেই পারে, তাই না। সো এগুলো কিন্তু তোমাকে প্রত্যেকটাই জানতে হবে যে কখন কোন অবস্থায় কোনটা কাজ করতেছে, ওকে। তো এই হচ্ছে আর কি বেসিক ব্যাপারটা। তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে কি হচ্ছে, এখানে এই পোর্শনে চলে আসছে এই যে নিচের কোনগুলো হচ্ছে অপধাতু, মাঝখানে ব্যাপার স্যাপারগুলো চলে আসছে, তাই না। তাহলে এখন দেখো এখানের মধ্যে একটু ভালো করে ফোকাস করে ফেলো, সেটা হচ্ছে দেখো একটু, সোডিয়াম ধাতু আমরা সবাই জানি, সো এই পোর্শনটা বাদ। আবার এখানের ভিতরে দেখো তো কি হয়েছে, এখানের ভিতরে আলটিমেটলি ম্যাগনেসিয়াম, এটা একটা ধাতু, এটাও বাদ। এখানের মধ্যে দেখো তো কি হয়েছে, এখানে ফেরাম টেরাম এগুলো চলে আসছে, এগুলো কি বাদ।
কারণ এগুলা কি প্রত্যেকটার ভিতরে একটা করে ধাতু কিন্তু আছে। তাহলে কোন জায়গাটায় ধাতু অনেক কম, সেটা হচ্ছে এই যে পোর্শনটুকু। এখন অপধাতু বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি বোঝায় আমাদের ধাতু এবং অধাতু এগুলার মাঝখানে যে পোর্শনটুকু, সেগুলোকে আমরা অপধাতু বলি, মানে ট্রানজিশন যে ফেজটা আমরা নেই সেটা হচ্ছে অপধাতু। ঠিক আছে, তাহলে এখন এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারটা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা এই পর্যন্ত কাজ করে ফেলছি। তাহলে এখন এই পর্যন্তই হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার ছিল, এবং এই যে ফার্স্ট লেকচারটা আছে, এই ফার্স্ট লেকচারটাতে আমি তোমাদের কি বুঝাইতে চাইছি এটা বুঝো, যে আমাদের কতটুকু ইম্পর্টেন্স দিয়ে মৌলগুলার এবং তাদের ধর্মটা বুঝতে হবে। যদি এটা বুঝো তাহলে আমার ফার্স্ট লেকচার সফল হয়েছে। ইনশাআল্লাহ হচ্ছে আমাদের সেকেন্ড লেকচারে আমরা আরেক ডিটেইলসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। টিল দেন ভালো থাকো, হাফেজ।